স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত, আছেন সাংবাদিক আকবর হোসেন। আমার হাতে বামে আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজকুজ্জামান রতন, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় গুজব আর অপতথ্য, কোথায় প্রকৃত সত্য। স্টুডিও আলোচনা শুরু করতে চাই ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত। বিষয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। তুরাগে লাশ ভাসছে, রক্তাক্ত তুরাগে, এই ধরনের নানা নিশ্চয়ই আপনি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 2-3 দিন ধরে। সে জায়গায় আজকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে তুরাগের 7 মরদেহ রাজনৈতিক রং চড়ানোর অপপ্রচার, এবং বিভিন্ন সময় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উপলক্ষকে ঘিরে যে এই ধরনের অপপ্রচার এবং এক ধরনের অস্থিরতা তৈরির যে অপকৌশল, সেই জায়গায় প্রশ্নটা এভাবে রাখতে চাই। আমরা অনেক সময় বলি যে এই যে যারা ধরেন এভাবে যদি বলি যে ফ্যাসিস্টদের যে তারা যে অপপ্রচারটা চালাতে চায়, সেই অপপ্রচার মোকাবেলায় বিএনপি বলি, সরকারের বলি, অনেক সময় তারা কি কিছুটা মানে পেরে উঠছে না, দুর্বল, বা যেইভাবে আরও প্রচারণাটার কাউন্টারটা দেওয়া উচিত কাউন্টারটা দিতে পারছে না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় সম্মানিত 3 জন আলোচক যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে মানে ইদানিং বেশ আলোচনা হচ্ছে এবং বেশ মাস খানেক আগে একটা অর্গানাইজেশনের একটা আলোচনা অনুষ্ঠান স্পেশালি এই বিষয়ের উপরে ছিল এবং ওইখানে অনেক বিভিন্ন স্তরের এবং বিভিন্ন সংগঠনের অনেকে গেস্ট স্পিকার ছিলেন, আমিও ছিলাম ওইখানে। তার মানে এই আলোচনাটা এখন জোরে সোরে হচ্ছে। আজকে আপনি টক শোতেও এটাকে টপিক রাখছেন, কারণ হচ্ছে এখন ভার্চুয়াল মিডিয়ার যুগে এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটা একটা কঠিন চ্যালেঞ্জ যে মানে ইচ্ছে মতো ইনফরমেশন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো ছড়িয়ে দেওয়া, গুজব ছড়ানো, এবং সাধারণ মানুষ বিশ্বাস করে এবং মানুষকে বিভ্রান্ত করে। বিভিন্ন দেশে খুব উন্নত রাষ্ট্রগুলোতে নির্বাচনে এই রকম অপতথ্য ছড়ানো হিমশিম খায়। গুজবের উপর ভিত্তি করে অনেক জায়গায় যুদ্ধ পর্যন্ত লেগে যাওয়ার ইতিহাস আছে। সেইরকম কিন্তু এখন যেটা হয়েছে, ভার্চুয়াল মিডিয়ায় যেই মানে অপতথ্য যেটা ছড়ানো বা মিথ্যা তথ্যের যে সমাহার, সেটা খুব কঠিন অবস্থা ধারণ করেছে। বিশেষ করে ফটোকার্ড, এআই দিয়ে বানানো ভিডিও, অডিও, ছবি, এই সব প্রচার হচ্ছে এবং সেইখানে সেই গণমাধ্যমের লোগো ব্যবহার করা, এবং সেইখানে অনেক উচ্চশিক্ষিত খুবই নলেজেবল লোক তাদেরও দেখছি সেগুলি শেয়ার করছেন বিশ্বাস করে। আবার কেউ কেউ চালাকি করে শেয়ার করছেন যে আসলেই কি এটা সত্য বা ঘটনা কি, এরকম লিখে। তার মানে তিনি এই লেখা থেকে তিনি বুঝতে পারেন, ধারণা করেন যে এটা ফেক, কিন্তু তার মতাদর্শের সঙ্গে মিলে গেছে। তিনি যাদেরকে ঘায়েল করতে চান এই ফটোকার্ডটা তাদেরকে ঘায়েল করার উদ্দেশ্যে করা, সুতরাং উদ্দেশ্য নিয়ে চালাকির আশ্রয়টা নিলেন। এখন ইভেন মনে করেন কিছুদিন আগে খুব আলোচিত হয়েছিল যে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে বাজে কথা, বাজে বক্তব্যের ফটোকার্ড, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে, এবং কি তার কন্যাকেও ছাড় দেওয়া হয়নি, তাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কার্ড এগুলা নানানভাবে প্রচারিত হতে লাগলো। এখন এই সরকারের জন্য যে সমস্যাটা হয়েছে, যে কথাটা আপনি বলছেন যে বিএনপি বা এই সরকার কি পেরে উঠছে না, বিএনপি একটা সংকটের মধ্যে পড়েছে। এটা নিয়ে সংকট হচ্ছে এই যে আওয়ামী লীগের আমলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এই যে বিভিন্ন রকমের আইন, যেগুলোকে আমরা কালো আইন বলতাম, সেই আইনগুলো এমনভাবে ব্যবহার করা হয়েছে প্রতিপক্ষ দমনের জন্য যে সেগুলি খুব নিন্দিত হয়েছে, প্রতিবাদের মুখে পড়েছে, এবং এইটা আমরা কেউ ভালোভাবে নেইনি। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি যারা ভার্চুয়াল মিডিয়াকে দেশে বসে যতটা না করছে তার থেকে বেশি বিদেশে বসে করছে, এবং ইউটিউবার যারা, তারা এত বেশি মিথ্যা তথ্য, ভুল তথ্য, টুইস্টেড ইনফরমেশন এমনভাবে প্রচার করছে, তাদের বিরুদ্ধে যদি এখন আইনগত ব্যবস্থা নিতে যায় তখন ওই একটা সরগোল উঠবে যে
এই যে দেখেন আওয়ামী লীগ 16 বছরে যা পারেনি এরা 3 মাসে তা করে ফেলেছে। এই যে একটা মানে তুলনামূলক যে চিত্র সামনে নিয়ে এসে আওয়ামী লীগের ওই সব কিছুকে গৌণ করে ফেলা হয় এবং এদের গায়ে একটা তকমা লাগিয়ে দেওয়া হয়, এই জন্য এই সরকার খুব শেকি যে কী করব, এটা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত নাকি উচিত না। উচিত হবে কি, একজন মানে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন কর্মী বা নেতা লেভেল কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে একটা অনুষ্ঠানে প্রকাশ্যে তিনি বললেন যে আইনমন্ত্রীকে যেখানে পাবেন সেখানেই গণপিটুনি দিবেন। ওই যে শিশু ধর্ষণের ঘটনায় রামেসার ঘটনাটার পরে যেখানে পাবেন সেখানেই গণপিটুনি দিবেন, আপনারা শুরু করবেন, আমরা আছি, যেখানে পাবেন এখানে গণপিটুনি, কোনো ছাড় নাই। এখন এই বক্তব্যটা আগে হলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে ডেফিনেটলি আইনগত ব্যবস্থা নেওয়া হতো এবং এটা ফৌজদারি বিধিতে আইনগত ব্যবস্থা নেওয়ার মতোই বক্তব্য। কিন্তু এইটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত হবে কি হবে না এটা ভাবতে ভাবতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে যেইভাবে বলা হচ্ছে যে শাহবাগে, আমি শেষ করে দিচ্ছি, শাহবাগে ঝুলিয়ে পিটানো হবে, এরকম উত্তেজক কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীকে শারীরিক আক্রমণ, 111-এর সময় তিনি যে নির্যাতিত হয়েছেন সেটার রিপিটেশন করার হুমকি, এগুলা যারা বলছে এগুলো আগে কল্পনাই করা যেত না। এখন সরকার সময় নিচ্ছে যে এইটা নিয়ে কি পদ্ধতিতে আগালে তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ দমনের অভিযোগও আসবে না, আবার এটাকে নিয়ন্ত্রণও করা যায়, সেই জন্য ভেবে চিন্তে কি করবে এটা সময় নিচ্ছে। জি, আবার আপনার কাছে আসবো। বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এই যেই প্রসঙ্গটা তুললাম, সেই জায়গায় যে সরকার যে সময় নিচ্ছে, যে এই যে আগের অভিযোগও যেন না আসে, কিন্তু আবার এর মধ্যে অস্থিরতাও তো তৈরি হচ্ছে। এর একটা ইতিহাস আছে। আপনাদের কি মনে আছে যে সিরাজগঞ্জের সাথিয়ায় এক হিন্দু ধর্মাবলম্বী একজনের নামে একটা খবর ছড়িয়ে দেওয়া হলো, তার ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং সেইটাকে অজুহাত করে গোটা পাড়া জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, সেখানে থেমে থাকেনি। তারপরে কুমিল্লার নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, তারপর সুনামগঞ্জে এবং গাইবান্ধায় এবং রংপুরে, এবং প্রত্যেকটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে এমনভাবে মানে ব্লেম করা হলো, অথচ তারা এটার সঙ্গে যুক্ত ছিল না। সেই দিনও কিন্তু এগুলোর ব্যবস্থা নেওয়া হয়নি। সেই দিন যদি এগুলোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো আজকে এত ভয়াবহ রূপে আসতো না। আবার তুরগের যে ঘটনাটা যারা ফেসবুকে দিলেন, গতকাল তো এটা ফেসবুকে প্রায় ছয়লাভ হয়ে গেল। আমি তখন মানে যদি পার্সোনালি বলি, একটু পত্রিকাগুলো খুঁজতে চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি। পত্রিকাগুলো তো অন্তত একটা রেসপন্সিবিলিটি নিয়ে দেবে, ফেসবুকের কথার উপর তো ভরসা করা যাবে না। কোনো পত্রিকায় তো এই নিউজটা আসেনি। পরে পুলিশ কমিশনার একটা দেখলাম, আজকে আনুষ্ঠানিকভাবে জানানোই হলো। এটা হলো একটা দিক যে কিভাবে একটা মানে শুধু না একটা ম্যাল ইনফরমেশন, আমি এটা মিস ইনফরমেশন বলবো না, ডিসইনফরমেশনও বলবো না, একটা ম্যাল ইনফরমেশন কীভাবে মানে পাবলিকলি ছড়িয়ে দেওয়া হলো। কিন্তু সাথে সাথে আর একটা জিনিস খুবই দুঃখ লাগলো, এইটার কাউন্টার করতে গিয়ে আবার একদল নারীদেরকে কেন্দ্র করে এমন জঘন্য কথা ফেসবুকে লেখা শুরু করলো এবং নারীদের চেহারা দিয়ে যারা করছিল, মানে এটা কোন ইয়ের মধ্যে পড়লাম। একদিকে একটা মানে বাজে তথ্য সরবরাহ করছে, আর একদিকে এটা নোংরা ভাষা ব্যবহার করছে। এগুলো কি চলতে থাকবে? ফলে আমার মনে হয় যে আমরা এটাকে বলি যে সামাজিক মাধ্যমে অসামাজিক কাজ চলবে, মানে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে না। এটা যদি একটা গণমাধ্যমের একটা বলবো যে এমন একটা রূপ যেটা প্রাতিষ্ঠানিক রূপ নয়, ব্যক্তি কখনো কোনো প্রতিষ্ঠানকে ধসিয়ে দিতে পারে এটাকে ব্যবহার করে, তাহলে যে যন্ত্র যত আধুনিক সেই যন্ত্র ব্যবহারের দায়বোধটাও তত বেশি থাকা উচিত। গরুর গাড়ি যিনি চালান তিনি অনেকটা ঘুমিয়েও গরুর গাড়ি চালাতে পারেন, কিন্তু প্লেন যিনি চালাবেন তিনি কি ঘুমিয়ে চালাতে পারবেন? তাকে তো প্রতি মুহূর্তে অক্ষাংশ দ্রাঘিমাংশ খেয়াল রাখতে হবে। ফলে যত আধুনিক যন্ত্র ব্যবহার করবেন তত বেশি রেসপন্সিবিলিটি তার থাকা উচিত। এই বোধটা আমাদের মধ্যে আসলে সরকারের যে সংকটের কথা, আর সরকারের যে সংকট, সরকার সে কি বোধ করছেন, যেটা সাধু ভাই বললেন, এটা সে কি বোধ করার ব্যাপার না, এটা রেসপন্সিবিলিটি। যে যদি অন্যায় যেটা ধরা পড়বে সেটা কি তিনি করবেন না? সে কি হয়ে গেলে তো অন্যায়কারীরাই সুবিধা পায়। সরকার যদি বিব্রত হয়, সরকার যদি সে কি হয়, দুর্বৃত্তদের জন্য সুবিধা হবে, সাধারণ মানুষের জন্য তো অসুবিধা হবে। ফলে সেই ক্ষেত্রে
সরকারকে জবাবদিহি করার মতো জায়গা থাকতো। আমরা তো ডেমোক্রেসির একটা জিনিস জানতে চেয়েছি, অ্যাকাউন্টেবিলিটি। আর অ্যাকাউন্টেবিলিটির আগের জিনিসটা হচ্ছে ট্রান্সপারেন্সি। যদি ট্রান্সপারেন্টলি দেখায় সরকার যে এই তথ্যটা দিয়েছিল, এই তথ্যটা ভুল, এই তথ্যটা প্রচার করার কারণে সমাজে এই অস্থিরতা হয়েছে, এর জন্য আইনের এই বিষয় আছে, ফলে তাকে আমরা আইনে সোপর্দ করলাম। এইখানে যদি সেকি হয়, সেকি হওয়ার মধ্য দিয়ে কিন্তু স্পেস তৈরি হয়ে যাবে। অন্যরা বলে ভালোই তো, সরকার সেকি থাকুক আর আমরা ঝাঁকি দিতে থাকি, এবং এরকম করে করে সরকারের সম্পর্কেও একটা নেতিবাচক ধারণা তৈরি হবে, আর নানা ধরনের দুর্বৃত্তপনা উৎসাহিত হতে থাকবে। ফলে আমরা মনে করি যে এক্ষেত্রে আইন তো একটা বিষয়, তার চেয়ে বিষয় হচ্ছে সংস্কৃতি। মানুষের বিবেকবোধটাকে হচ্ছে জাগিয়ে তোলা দরকার। আমরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এত বড় একটা আকাঙ্ক্ষার জাগরণ ঘটিয়েছিলাম যে আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটালাম, একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করব। কিন্তু অভ্যুত্থানের পরে এগুলো আমরা কি দেখছি? এটা হলো একটা দিক। আর একটা জিনিস বলে একটু এই অংশটা শেষ করি। অভ্যুত্থানে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, নোংরামির তো নয়। নোংরা ভাষা প্রয়োগ করার একটা যে কালচার তৈরি হয়ে গেল, এবং সেটাকে অনেকে যে লেজিটিমেসি দেওয়া শুরু করলেন, বলতে শুরু করলেন এটাও নাকি একটা রাজনৈতিক প্রতিবাদ। আচ্ছা, রাজনৈতিক প্রতিবাদ হলেও কি নোংরা ভাষায় করা যায়, এবং সেটা নারী কেন্দ্রিক? তো ফলে এগুলোও কিন্তু একটু খেয়াল রাখা দরকার। যারা দায়িত্ব নিয়ে কথা বলেন মাইকের সামনে, তাদেরকেও যেন দায়িত্বশীল হওয়া যায়, আর যারা ফেসবুকে লেখেন তাদেরকেও দায়িত্বের মধ্যে নিয়ে আসা যায়। জি, সাংবাদিক আকবর হোসেন, আপনি তো এই জায়গাটিতে আরও সবচেয়ে বেশি এই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে এসছেন, এবং গুজব আর অপতথ্য সমাজে যে অস্থিরতা তৈরি করে, এবং এখানে সরকারের যে এক ধরনের বড় সংকটের জায়গার কথা বলা হচ্ছে, যে কোন দিকে গেলে আসলে সে প্রশ্নের মুখে পড়বে, আবার না পদক্ষেপ নিয়ে তো উপায়ও থাকছে না এই জায়গাটিতে। হ্যাঁ, তো প্রথমে তুরাগ প্রসঙ্গে আসি। তুরাগে একটা ঘটনা ঘটেছে, এখন সেটা কোন স্কেলে ঘটেছে এটা আমরা জানি না। প্রথম আলো যে রিপোর্টটা করেছে সেখানে আমরা দেখলাম যে তারা 3টা নাম বলছে। একজনের নাম সুমন, একজনের নাম রাকিব, আর একজনের নাম রনি মোল্লা। কিন্তু পুলিশের পক্ষ থেকে আজকে আবার দুজনের কথা বলা হয়েছে। তো এখন এখানে বলা হচ্ছে যে সুমন ক্লিয়ারলি বোঝা যায় তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি ছিল, এবং আরেকজন যে আরিফ হাসান রাকিব, তারও সে মোটামুটি তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি ছিল। আর রনি মোল্লা যার কথা বলা হচ্ছিল সেটা হোটেলে কাজ করতো, সে তার পলিটিক্যাল আইডেন্টিটি ওভাবে ছিল না, কিন্তু সে সেদিন একটা মিছিলে গিয়েছিল। প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আমি যেটা দেখছি, অন্যান্য কয়েকটা পত্রিকাতেও এই ঘটনাগুলো এসছে। এখন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দেশের বাইরে থেকে বসে বা এখানে যারা চুপচাপে আছে, তারা বিষয়টাকে যেভাবে দেখাচ্ছে রক্তাক্ত পুলিশ এবং ছাত্রদল বা বিএনপি নেতারা ধরে মেরে ফেলেছে, ব্যাপারটা সেটা প্রমাণিত হয় নাই এখনো অবধি, কিন্তু 3টা মানুষ সেখানে মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে মারা গেল? এটা কি একেবারেই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটার পেছনে আসলে কোনো কারণ আছে? এখন যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, পুলিশ ধাওয়া দিয়েছে, নৌকা থেকে পড়ে সেখানে ডুবে গেছে, কিন্তু এই মরদেহগুলো পাওয়া গেছে, এটার একটা সুরাহা হওয়া দরকার যে কিভাবে হয়েছে। অনেক সময় পরিবার মামলাও করতে চাচ্ছে না তাদের নামে। এখন এটাকে কেন্দ্র করে যেটা ছড়াচ্ছে যে ওই যে এআই দিয়ে ছবি, তুরাগ নদীকে রক্ত দিয়ে, এটা হয়তো তারা সিম্বলিকলি করছে যে তুরাগকে রক্তে ভাসিয়ে দিচ্ছে, বাট তারা ক্লেম করছে তাদের একজন, একাধিক বা 3জন কর্মী তাদের মারা গেছে। এখন মিস ইনফরমেশনের ব্যাপারটা যেটা হচ্ছে কি, এটা ট্যাকল করাটা এত সহজ না আমাদের মতো দেশে। সাখাওয়াত সায়ন্ত ভাই যেটা বললেন, আমি ওনার সঙ্গে মোরলেস এগ্রি করি যে হ্যাঁ, এটা গভর্নমেন্টের জন্য একটা কি বলবো, একটা উভয় সংকট তৈরি করেছে, চ্যালেঞ্জিং জায়গা তৈরি করেছে, ভীষণ উভয় সংকট এটা। কারণ হচ্ছে যে সরকার চাইলেই এখন খুব বেশি হার্ড হতে পারবে না। হার্ড হলে পরে মিডিয়া আপনারাই বলবেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বলবে, আমরাও বলবো যে এটা কি হচ্ছে। তাহলে এখন ওয়েটা কি? এখন ওয়েটা হচ্ছে যে আমরা দেখলাম যখন এইগুলো ছড়ানো হচ্ছে যে লোক মারা গেছে, তখন কিন্তু এইটার কাউন্টার দিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে কিন্তু পাল্টা নানাজন তার নানা ইনভেস্টিগেশন, পার্সোনাল মানে তারা একটা সিটিজেন জার্নালিজম শুরু করলো, বিভিন্ন ঘটনার বিবরণ দেওয়া নানাভাবে দিয়ে সেটাকে কাউন্টার করেছে। এখন আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু সরকার এসেছে মাত্র 3 মাস, সরকারের পক্ষে এখনই এগুলো আইনগত পদক্ষেপের মাধ্যমে খুব বেশি দ্রুত এবং হার্ডওয়েতে যাওয়াটা ডিফিকাল্ট, তারা পারবেও না, এবং আমিও মনে করি তাদের যাওয়াটা ঠিকও হবে না। রাদার বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল পার্টি, তারা যদি দেখে যে এই জায়গাগুলোতে তাদের এগেইনস্টে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বা মিস ইনফরমেশনের মাধ্যমে তাদেরকে ব্যাক সিটে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সো বিএনপির তো লক্ষ লক্ষ কর্মী, তাদের নিজস্ব মিডিয়া সেল আছে, মিডিয়া উইং আছে, অনেক অর্গানাইজেশন আছে।
সো এই ধরনের অর্গানাইজেশনগুলোতে সরকার বা বিএনপি, আমি সরকারের কথা বলবো না, বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি তারা এগুলোকে প্রমোট করতে পারে যে ওয়েন এভার ইউ আইডেন্টিফাই এনি এই যে মিসইনফরমেশন, এটাকে তোমাদের ট্যাকেল করতে হবে। এখন সমস্যা হচ্ছে যে এটা অবশ্য শুধু বিএনপির ব্যাপার না, বিএনপি যেহেতু ক্ষমতায় চলে এসছে, এখন নানা জায়গায় বিএনপি নেতাকর্মীদের স্টেক তৈরি হয়ে গেছে। এখন দে রিমেন বিজি উইথ আদার থিংস। তারা এখন সোশ্যাল মিডিয়াতে খুব একটা পদচারণা তারা করে না, করলেও খুব সাময়িক। ওই দিন একজন বিএনপি নেতার সঙ্গে কথা হচ্ছিল, সে বলল যে ভাই জানেন, আগে আমি একটা পোস্ট দিলে আমার লাইক পড়তো 10,000, এখন লাইক পড়ে 2,500 3,000। আমার দলের নেতাকর্মীরাই এখন থেকে সোশ্যাল মিডিয়াতে নাই। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ এখন আওয়ামী লীগের লোকের হাতে তো এখন এন্ডলেস টাইম, তারা এটার পেছনে ইনভেস্ট করছে, টাকা ইনভেস্ট করছে, সময় ইনভেস্ট করছে। কিন্তু এখন বিএনপির লোকজন যেহেতু অন্যদিকে তারা ব্যস্ত হয়ে গেছে, সো এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে তারা একটা ফাঁকা মাঠ তৈরি হয়ে গেছে। তো সেই ফাঁকা মাঠ তৈরি হওয়াটা আওয়ামী লীগও বিএনপির এগেনস্টে ব্যবহার করছে, বা এখন যারা এক্সিস্টিং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে তারাও টুকিটাকি বিএনপির এগেনস্টে ব্যবহার করছে। আবার কখনো কখনো বিএনপিও তাদের এগেনস্টে ব্যবহার করে, যখন দেখে যে না অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন তারা মনে করে যে আমার একটা কাউন্টার দেওয়া দরকার। সো আমি মনে করি যে এই মুহূর্তে সরকার এখন এই সমস্ত বিষয় নিয়ে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এগুলো নিয়ে খুব বেশি টাফ হওয়ার সুযোগ নেই। যতটুকু আছে তাদের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে, তাদের কর্মীর মাধ্যমে, সমর্থকদের মাধ্যমে এগুলোকে কাউন্টার করাটাই তাদের জন্য হবে সবচেয়ে বড় মানে আপাত স্বস্তি আছে। সেটা হলো পরেরটা পরে কি হবে সেটা পরে দেখা যাবে। জি, আবার আসবো আপনার কাছে। এনসিপি যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যদি এভাবেই বলি, এনসিপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সবচেয়ে বড় এই যে অপতথ্য গুজবের, নানা সময় তো নানা নেতাকে ধরে, দলকে ধরে এই ধরনের অপতথ্য গুজবের শিকার হয়েছেন, সেই জায়গায় যে আজকে যে বাস্তবতায় আলাপ হচ্ছে এবং সরকারের উভয় সংকটের কথা বারবারই ঘুরে ফিরে এলো। এখানে আমি দুইটা বিষয়কে আলাদা করতে চাই। একটা বিষয় হচ্ছে ধরেন একটা ঘটনা ঘটে উঠেছে এবং দুঃখজনকভাবে আমাদের দেশেরই কিছু নাগরিক একটা দুর্ঘটনার শিকার হয়েছেন। তো এই বিষয়টাতে আমি মনে করি আমাদের রাষ্ট্রের আরও সংবেদনশীল হওয়া দরকার, যে কোনো নাগরিক উনি যে রাজনৈতিক দল মত আদর্শেরই হন, আইনের মধ্য দিয়ে তার যদি কোনো ব্যত্যয় থাকে তাহলে তিনি আইনের মধ্য দিয়ে সেটার পাবেন। এখন এই যে রাষ্ট্র দুইজন নাগরিককে মানে রাষ্ট্রের কার্যক্রমের ফলে দুইজন নাগরিক মারা গেলেন, এইটার অ্যাকাউন্টেবিলিটি নাই কোনো আমাদের দেশে। যে কারণ হচ্ছে রাষ্ট্র তো মানে রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুইভাবে ক্রাইম করতে পারে। একটা হচ্ছে দে ক্যান কমিট এ ক্রাইম, ওরা একজনকে খুন করতে পারে। আরেকটা হচ্ছে আমরা বলি আইনের ভাষায় যে অমিশন, যে আপনার দায়িত্ব যাতে আমি অপঘাতে মৃত্যুবরণ না করি, আমাকে সেভ করা। তো একজন লোক রাষ্ট্রের কিছু কর্মচারীর বা পুলিশের অ্যাক্টিভিটির কারণে ওখানে ডুবে মারা গেল। তো এটা হচ্ছে আমার রাষ্ট্রের ফেলিওর, যে আমার রাষ্ট্রের কর্মচারীদের কারণে ওই লোকগুলো মারা গেল। তো ওটা খুন করে নাই, কিন্তু দে ফেইল টু সেভ দেম, অমিশনের মাধ্যমে ক্রাইম করেছে। সো এইটা আমাদেরকে খুব স্পষ্ট হইতে হবে। এবং আমরা যদি রাষ্ট্রকে ওই সংবেদনশীলতার সাথে যদি রাষ্ট্রকে এই ঘটনাটা ট্রিট করতো, তাহলে আপনি পরের যেটা বললেন কনসিকুয়েন্স, যে তথ্য অপতথ্য, এই ডিবেটগুলো আরও অনেক হালকা হয়ে যেত। কিন্তু আমরা প্রথম জায়গাটাতে আমি যদি মিস করি তাহলে এটা আমরা রাষ্ট্রকে তো অ্যাকাউন্টেবল করতে চাই। আজকে হয়তো ভাইরা রাষ্ট্র ক্ষমতায় আছে, কালকে XY যেটা আরেকজন থাকবে, কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যাতে তার নাগরিকদের সিকিউরিটি দিয়ে দেয়, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। সেই প্রশ্ন এড়িয়ে আপনি অন্য বিতর্কগুলোতে গেলে আমার মনে হয় এটা আমাদের প্রতি, আমাদের যারা সিটিজেনদের প্রতি অন্যায় করা হবে। এই কারণে আমি বলবো যে আগে অ্যাকাউন্টেবিলিটির আলাপটা আসুক, যে ওই সময় পুলিশ হোয়াট ওয়ে দে ডুইং। হ্যাঁ, এখানে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত, যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তার পক্ষে কার্যক্রম পরিচালনা করা আইনগতভাবে নিষিদ্ধ, এবং আপনি সেটাকে বন্ধ করা
আইনগতভাবে আপনার উচিত। তো একটা লোক যদি সেটা করে, তাকে ধরার, তাকে প্রসিকিউট করার ওয়ে আছে। তো আমাদের আইনের মধ্যে আপনি যদি আইনের শাসনের কথা বলেন, তাকে তো বিচার বহির্ভূতভাবে আপনি ইউ ক্যানট কিল দেম, বা ইউ ক্যানট ক্রিয়েট এ কন্ডিশন যার ফলে সে ওখানে মারা যায়। সো ওই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমরা একটা মানবিক, অ্যাকাউন্টেবল, আইনের শাসন ভিত্তিক রাষ্ট্র চাই, যেখানে নাগরিক হিসেবে আমি আপনি নিরাপদ। আজকে হয়তো কালকে আপনি হতে পারেন, আমি হতে পারি। তারপরে আমরা উইল অ্যাড্রেস যে ওইটা নিয়ে কে কী অপতথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, ওগুলো। এটা আমার মত। জি, কিন্তু এই জায়গায় যে অপতথ্য গুজব মোকাবেলায় সরকারের পদক্ষেপের কোনো না, মানে সরকারের তো এটা শুধুমাত্র এই দেশের সমস্যা না, এটা সোশ্যাল মিডিয়ার এই যুগে এটা একটা গ্লোবাল ফেনোমেনা, রাইট? কারণ সোশ্যাল মিডিয়া ইজ কন্ট্রোল বাই গ্লোবাল অলিগার্কস, রাইট? ফেসবুক কন্ট্রোল করছে হয়তো জাকারবার্গ এন্ড ইটস টিম, টুইটার কন্ট্রোল করছে মাস্করা। তারা কিভাবে কোন অ্যালগোরিদম দিয়ে কোন কন্টেন্ট পুশ করবে, দ্যাট ডিপেন্ডস অন দেয়ার বিজনেস মডেল, যে কোনটাতে লোকজনের রিয়াকশন বেশি, সেটা আপনার রাষ্ট্রের কি প্রয়োজন সেটা দিয়ে সে করবেন, বা আমার সমাজে কতটা অস্থিরতা তৈরি করবে সেটা এটা দিয়ে সে করবে না। এবং এটা আমরা দেখেছি যে সিস্টেম্যাটিক্যালি হাউ দিস কন্টেন্টস ফিউল এই যে মিয়ানমারে সাইডের পিছনে কন্ট্রিবিউট করলো, এলসওয়্যার অন্যান্য রাষ্ট্রে। সুতরাং ওইটা একটা বড় বিতর্ক। এখন বাংলাদেশ রাষ্ট্র যদি ওইটা কন্ট্রোল করতে চায়, হ্যাঁ আমাদের এখানে আরো অনেক রিসোর্স দরকার। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত একটু সাদা পতাকা নিয়ে আলাপ করতেছে। নিঃসন্দেহে আপনি দেখেছেন যে এই যে আমরা তো জানি বিশ্বকাপ এলে বিভিন্ন আমরা দেশের পতাকা একটু টাঙাই নিয়ে, কিন্তু এর ফাঁকে একটি সাদা পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে, এবং বিশেষত হচ্ছে যোগাযোগ মাধ্যমে যে কারণে আলোচনা এবং বিতর্ক, যে আরবি হরফে কালিমা লেখা, এবং এই নিয়ে আজকে একটি জাতীয় পত্রিকাও কিন্তু বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এবং নিরাপত্তা সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই ধরনের পতাকা আসলে দিন শেষে উগ্রবাদী গোষ্ঠীর ব্যবহৃত প্রতীকের সঙ্গে মিলিয়ে নানা জল্পনা কল্পনা এবং এক ধরনের আবারও সেই আগের জায়গায় যদি যায় একটা অস্থিরতা তৈরির বা এক ধরনের রং দেওয়ার চেষ্টা। এই জায়গায় সরকারের আসলে একটু সতর্ক থাকা উচিত ছিল কিনা, বা সামনে কি করা উচিত? না, সতর্ক থাকা উচিত ছিল কিনা তার থেকে বড় হলো, যেহেতু এটা সামনে এসছে, এখন তাদের সতর্ক হওয়া উচিত। এবং এটার সঙ্গে কারা যুক্ত, তাদের উদ্দেশ্য কি, শুরুতেই গুরুত্ব না দিলে কি হয়, 64 জেলার মধ্যে 63 জেলায় একসঙ্গে বোমা ফাটানোর মতো ঘটনা ঘটেছিল। তুচ্ছ একটা দল, যাদেরকে খুব পাত্তা দেওয়ার মতো, গুরুত্ব দেওয়ার মতো এরকম মনে হয় নাই যে এটা কোনো এরকম সংগঠিত কোনো শক্তি। তারপরও তারা, এবং কখন করেছিল দেখেন, যখন ম্যাডাম খালেদা জিয়া চায়না সফরে গিয়েছিলেন, সেই সময় 63 জেলায় একযোগে বোমা ফুটে গেল। এখন আবার তারেক রহমান চায়না গেছেন, এই সময় আবার কী রঙের কোন কোন পতাকা, কোন হরফের লেখা উঠছে, কারা করছে, কী উদ্দেশ্যে করছে, সেগুলা গোয়েন্দা তৎপরতা থাকা দরকার এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কোনো অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া উচিত না, সেটা যে পন্থী হোক। আমাদের একটা পন্থীকেই শুধু ছাড় দিতে হবে, সেটা বাংলাদেশ পন্থী যারা, এর বাইরের কোনো পন্থীকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তাহলে বাংলাদেশ ফার্স্ট যে বলছি আমরা, যে সবার আগে বাংলাদেশ, সেটা হয় না। এখন এই যে মিথ্যা তথ্য বলেন, অপতথ্য বলেন, বিকৃত তথ্য বলেন, এসব ছড়ানো বা রোধ করা নিয়ে আমরা এর আগে একটা প্রোগ্রামে আমি এই প্রপোজালটা দিয়েছিলাম, আবার ওই সুযোগে দেই, যে যেহেতু সরকারের জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জের বিষয়, যে তারা একটা অপতথ্য ছড়ানো বা ফেসবুকে উস্কানি দেওয়া অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিয়েট করবার মতো একটা পরিস্থিতি তৈরি করলে যদি কাউকে আইনের আওতায় আনে, এবং সে যদি সরকার বিরোধী পক্ষের কোনো রাজনৈতিক দলের কেউ হয় অথবা সাধারণ নাগরিক বা ছাত্র হয়, তাহলে এটা নিয়ে ব্যাপক সরলগুল উঠবে, এটা সত্য। কিন্তু যদি সত্যি সত্যি বোঝানো যায় যে সে অপরাধ করেছে তাই ধরেছি, ফাইন। কিন্তু আবার যদি দেখা যায় যে একই রকমের একটা ঘটনা প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনকে নিয়ে বা কোনো ব্যক্তিকে নিয়ে সরকারি দল বা অঙ্গ সংগঠন বা তাদের সমর্থিত কেউ করেছে, তখন যদি আবার সমানভাবে তার বিরুদ্ধে আইনের প্রয়োগ না হয়, তখন কিন্তু এইটা আরও প্রশ্নবিদ্ধ হলো, যে তার মানে হচ্ছে এই যে সরকারে থাকলে যা খুশি করা যায়, বিরোধী দলে থাকলে করতে দিবে না, এটা হচ্ছে বিরোধী দল নিপীড়নের একটা হাতিয়ার। এখন যেহেতু
এই সামাজিক যোগাযোগ মাধ্যম বেসিক্যালি এটা অসামাজিক যোগাযোগ মাধ্যম এবং হার্মফুল মাধ্যমে কেউ কেউ পরিণত করেন। এটার জন্য একটা কাজ করা যেতে পারে কিনা, ধরেন এই সংসদীয় কমিটি হয় না, এরকমই এই সরকারি দলের বিরোধী দলের কিছু সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, প্রয়োজনীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং এই যে মানে সরকারের বিভিন্ন সংস্থার যারা এই সব ক্রিমিনাল অফেন্সিভ অ্যাক্ট নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ, তাদের নিয়ে একটা কমিটি যদি করা হয় এবং সেটা বলা হয় যে প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, সংবাদ মাধ্যমে যেখানে হোক, যেখানে দেশবিরোধী বা উস্কানিমূলক বা রাজনৈতিক সংঘাত তৈরি করা যায় কিংবা অস্থিরতা তৈরি করবার মতো এরকম মিথ্যা তথ্য বা এটা ছড়ালে সেইটা এই কমিটির কাছে যাতে এই লিঙ্কটা, এই ফেসবুকের লিঙ্কটা বা এই তথ্যটা কে ছড়িয়েছে সপ্তাহে একদিন অন্তত তারা যদি এটা বসে এবং মনিটর করে, ওই কমিটি যদি বলে যে হ্যাঁ এটা অপরাধমূলক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং এই কমিটি যেহেতু সর্বদলীয় কমিটি, বিশেষ সর্বদলীয় বলতে বিশেষ করে সংসদের সরকারি দল এবং বিরোধী প্রধান দুইটা দল এবং সংসদের বাইরে যারা আছে, তখন যদি ব্যবস্থাটা ক্রমাগত নিতে থাকে তখন ছাত্রদল কি করবে, শিবিরের এবং এনসিপি ওরা কারা কারা সরকারের বিরুদ্ধে লিখছে খুঁজে খুঁজে কমিটি দেবে। শিবির এবং এনসিপি বা অন্যরা কি করবে, ছাত্রদল বা সরকার রিলেটেড কারা কারা করছে খুঁজে খুঁজে ওইখানে দেবে। আলটিমেটলি স্ক্রুটিনাইজিং যদি নিরপেক্ষভাবে হয় এবং ব্যবস্থা না হয়, আস্তে আস্তে কিন্তু কমে আসবে। এটা এরকম কোনো না কোনো পদ্ধতি বের, আমি এটা রাফলি বললাম, বলবো না, সরকারের উচিত হবে এমন কোনো পদ্ধতি বের করা, কারণ এর মাধ্যমে আমাদের রাজনৈতিক কালচার নষ্ট হচ্ছে, আমাদের দেশ সামাজিক কালচার নষ্ট হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, রাজনীতিতে উস্কানিমূলক বক্তব্য এবং অস্থিরতা তৈরি হচ্ছে একে অপরের বিরুদ্ধে। ফলে এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে। রাজিকুজ্জামান রতন, এই যে সাদা পতাকা এবং তৌহিদি জনতার ব্যানারে গত প্রায় লম্বা সময় ধরে আমরা যত কার্যকলাপ দেখছি, অদ্ভুত দুটা বিষয় দেখলাম আমরা। প্রথমত দুঃখিত, প্রথমত ফুটবল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের একটা আবেগ আছে, উত্তেজনা আছে, এবং সেটা মানে আমরা বুঝি না বুঝি, চাই বা না চাই, আমাদের একটা উন্মাদনা আছে। কোন দেশকে সমর্থন করব সেই দেশের পতাকা তোলার একটা বিষয় আছে, এটা অনেক দিন ধরে চলে আসে। এটা কি আইনগতভাবে বৈধ কি বৈধ না, মানুষ এটা কিচ্ছু ভাবে না। মানুষ মনে করে আমি যে দলটাকে সমর্থন করি, যে খেলোয়াড়টাকে সমর্থন করি, তাকে ভালো লাগে, একটা পতাকা তুলে ফেললাম। কিন্তু কিছুদিন ধরে দেখছি ফুটবল খেলা দেখা হারাম, ফুটবলে কোনো দেশের পতাকা টানানো হারাম, এগুলো প্রকাশ্যে যেমন বলা হচ্ছে, আবার পাশাপাশি আবার দেখলাম যে একেবারে পতাকা টানিয়ে দেওয়া হলো, কলেমা লেখা পতাকা। মেয়েদের ফুটবল খেলা বন্ধের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। আচ্ছা, অদ্ভুত ব্যাপার কি জানেন, বাংলাদেশের মানুষ ধর্মকে এতটা আবেগের সঙ্গে নেয় যে আরবি লেখা কোনো কাগজ রাস্তায় পড়লে সে কিন্তু সেটাকে সম্মানের সঙ্গে তুলে নিয়ে পায়ে না পড়ে। এই যে পতাকাগুলো টানানো হলো, যারা টানালেন, যারা এটা ইজি বাইকে করে নিয়ে গেলেন, টানালেন, কিংবা দুটো পতাকা যখন পড়ে যাবে রাস্তায়, এগুলো নিয়েও তো আবার উন্মাদনা তৈরি হবে কিনা, এই তুই পতাকা পায়ে মারিয়েছিস, তারপরে লেগে যাবে দাঙ্গা। এই জন্য পুরোপুরি অস্থিরতা। ফলে একদিকে যেমন বলা হচ্ছে ফুটবল খেলা হারাম, ফুটবল খেলাকে কেন্দ্র করে এই যে পতাকা তোলা হারাম, কিন্তু আবার এই পতাকা তুলে আবার একটা কি উন্মাদনার জায়গা তৈরি হলো, সেগুলো একটু আমাদের দেখা দরকার। আর একটা বিষয় হলো যে কোনো ক্ষেত্রে এই যে হারাম বলে ফেলা, এইটা বলে ফেলার এটা কার কার থাকে, মানে এই বলার যে অধিকার কার কার থাকে, অথবা এটা মেনে নেওয়ার বাধ্যবাধকতা কার আছে? আচ্ছা, ধরুন যদি যেভাবে আমরা দেখলাম প্রচার মাধ্যমে একদম খুবই উত্তেজনার সঙ্গে বলতে শুরু করলেন, তাহলে ইরান যে ফুটবল খেলছে, সৌদি আরব যে ফুটবল খেলছে, মিশর যে ফুটবল খেলছে, ইভেন তিউনিশিয়াও যে খেলছে, তো এই সমস্ত দেশগুলো খেলছে, বাংলাদেশও তো খেলছে। ধরেন বাংলাদেশ আমরা বুঝলাম যে বাংলাদেশ আমরা এগুলো সব হারাম মনে করে খেলা বন্ধ করে দিলাম, তো ওই দেশগুলো যে খেলছে, তাহলে কে তাদেরকে মানে ধর্মীয়ভাবে নিবৃত করবে? এই যে আমাদের দেশে ধর্মকে সমস্ত ক্ষেত্রে যে ব্যবহার করে ফেলা, তার মানে কি মানুষ তাহলে মনে করবে জীবনের বিকাশের, জীবনের আনন্দের কিংবা জীবনের বিনোদনের যে বিষয়গুলো আছে সব কিছুকেই বন্ধ করে দেবে? তো এটা কিন্তু আরেক ধরনের একটা সাফোকেটিং কন্ডিশন তৈরি করবে, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করবে। ফলে একদিকে পতাকা তোলার মাধ্যমে একটা উন্মাদনাও যেমন দেখা গেল, পতাকাকে কেন্দ্র করে ভবিষ্যতে আরেক ধরনের সমস্যা তৈরি হবে। এখন
এই পতাকা অবমাননা হয়েছে, এইটা নিয়ে আরেকটা সাম্প্রদায়িক উন্মাদনাও তৈরি হয়ে যেতে পারে, এবং কাকে যে কে কখন বলির পাঠা বানিয়ে ফেলবে এটাও কিন্তু ভবিষ্যতের জন্য ভাবতে হবে। তো যারা এগুলো করছেন তাদের অন্তত এই বিবেকবোধের প্রতি তো আবেদনটা জানানো উচিত যে আপনি যদি ধর্মকে, আপনার ধর্মকে আপনি শ্রেষ্ঠ মনে করেন, ওনার ধর্মকে উনি শ্রেষ্ঠ মনে করেন, তার ধর্মকে সে শ্রেষ্ঠ মনে করেন, প্রত্যেকের কাছে তো তার ধর্মের একটা আবেগ আছে, এইটা নিয়ে কোনো যেন উত্তেজনা তৈরি না হয়। ধর্মটাকে এতটা এরকম বানিয়ে ফেলবেন না যে আমার রাগ, ক্ষোভ অথবা আমার কোনো অসৎ উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে আমি ধর্মকে কাজে লাগিয়ে ফেলবো। এই জায়গায় আমার মনে হচ্ছে যে এই পতাকা শুধু পতাকায় সীমাবদ্ধ থাকবে না, এই পতাকার কিন্তু আরও বহু ধরনের মানে বলবো যে সামাজিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে, অথবা কেউ পরিকল্পিতভাবে এটাকে কাজে লাগাতে পারে। ফলে রাষ্ট্রের এবং সরকারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা নজরদারি দরকার। জি, আকবর হোসেন, এই যে পতাকা নিয়ে প্রতিক্রিয়া তৈরি হতে পারে, এইটা আমি আসলে খুব বেশি একেবারে যে অনেক গুরুত্ব দিয়ে দিচ্ছি ব্যাপারটা ওরকম না। বাংলাদেশে যারা এগুলো করে, এই ফোর্সটা বাংলাদেশে আরও 40 বছর আগেও ছিল, এখনও আছে, আগামী 40 বছর পরেও থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন সময়ে এই ঘটনাটা ঘটছে, একটা সময়কে কাজে লাগানো, সময়টাকে। সেটা হচ্ছে যে বাংলাদেশকে আফটার 5th of August দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে এখানে ইসলামপন্থীরা ডমিনেট করছে, ক্ষমতায় চলে আসছে, উগ্রপন্থীরা এখন বাংলাদেশকে কন্ট্রোল করে। সো যখন এটাকে বিভিন্ন জন কাজে লাগানোর চেষ্টা করছে, তখন এরকম কিছু ঘটনা ঘটছে। আপনি যদি সাদা পতাকার ইনসিডেন্ট দেখেন, বাংলাদেশের 64টা জেলা, কয়টা জেলায় এই ঘটনা ঘটেছে? কয়েকটা জেলা, শেরপুর, 3টা 4টা 5টা 10টা সর্বোচ্চ। আচ্ছা, আমি আমার বাসার উল্টো দিকে দেখলাম যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার উপরে একটা কালেমার পতাকা, ওটা অবশ্য সাদা না, সবুজের মধ্যে লাল করে কালেমা লেখা। তা আমি দেখলাম যে সেখানে কারা এটা দিচ্ছে, কিছু আন্ডার এজড ছেলে পেলে যাদের বয়স 12, 13, 14 এরকম। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কি, এইটা কেন দিচ্ছ তোমরা? আগে তো দেখতাম যে বাংলাদেশের পতাকা থাকতো। তো ওরা বললো যে এটা এমনি দিলাম। হ্যাঁ, ইউটিউবে বা কোথাও ফেসবুকে আপনারা দেখছেন, না ওরা কোনো কিছু উদ্দেশ্য তারা বলতে পারছে না। তো ওরা দিচ্ছে, এখনো আছে, আমি ছবি তুলে পাঠাতে পারবো আপনাদেরকে। তো অনেকে যেটা বুঝে করে ব্যাপারটা তা না। ঠিক আছে, তো যেটা যে মুসলিম আবেগ বা ইত্যাদি, যা ওই যে রতন ভাই যেটা বললেন যে এরকম, ওই পতাকাটা তার কাছে পৌঁছে দিল কে? হ্যাঁ, না পতাকা এটা পৌঁছাতে পারে, এটা হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই পতাকাটা কোথাও না কোথাও প্রিন্ট করা হয়েছে। হ্যাঁ, না এটা তো এই পতাকাটা আপনি একই ডিজাইনে সারা দেশে, না এটা হচ্ছে যে আপনি যে কোনো দোকানে গেলে সিল মেরে আপনাকে ওই যে প্রিন্ট করে এটা পতাকাগুলো এটা দিয়ে দেয়। এটা খুব ইজি, 5 মিনিটের ব্যাপার। এটা এমন না যেটার জন্য আপনি বিরাট, হ্যাঁ বিরাট না। এই প্রণোদনাটার জন্য আপনি খেয়াল করে দেখেছেন ফেসবুকে বেশ কয়েকটা ক্লিপ প্রচারিত হয়েছিল, এইটা টানাও, এইটা টানাও, সারা দেশব্যাপী এটা টানাও। ব্যাপার হচ্ছে যে এই যে ধরেন যারা বলছে ফুটবল খেলা হারাম বা ইত্যাদি, এই কথাগুলো কি আমরা আগে শুনি নাই? এগুলো আমরা আগে শুনেছি। আমার গ্রামের বাড়ি যেখানে, আমরা তো সেখানে শুনে এসেছি যে ছবি তোলাও হারাম, মাইক বাজানো হারাম। হ্যাঁ, মাইক বাজানো হারাম। তো তাই বলে কি আমার গ্রামে মাইক বাজানো বন্ধ হয়ে গেছে? যায়নি তো। কোনো একজন হুজুর ওয়াজ করলো তার মতো করে, হয় না। তো এগুলো হচ্ছে কি যে একটা সমাজে তো বিভিন্ন, এরা দে আর ভেরি ফ্রিঞ্জেস এলিমেন্ট, এরা এতই ফ্রিঞ্জেস এলিমেন্ট, ওরা ঠিক আছে ওদের ওয়াজের সময় বা একটা জায়গায় তারা একটা জিনিস বলে। আপনার এরকম ফুটবল খেলা হারাম, এটা কি ব্যাপকভাবে এটাকে প্রচারণা করা হয়েছে? কয়জন? 1 জন 2 জন 3 জন বলেছে। স্যার, আমি যদি মোটের উপর যদি ব্যাপারটাকে দেখি, তাহলে এটাকে আমি খুব বেশি গুরুত্বের সঙ্গে ভাবে দেখছি না। সে তার কথাটা বলছে বলুক, কিন্তু সেটাকে নজরে রাখতে হবে, এটা আসলে যাচ্ছেটা কোন দিকে, এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এমন না যে কেউ একজন কালেমার পতাকা তুললো আর আমি তাকে জঙ্গি আইডেন্টিফাই করে ধরে এনে ঢুকাই দিলাম, মার করলাম। নো, সে যে কাজটা করলো এর মোটিভটা কি, আর কোন কোন জায়গায় করলো, এটাকে আপনাকে ওয়াচে রাখতে, নজরে রাখলে পরে সেটা হবে। কিন্তু আলটিমেটলি ধরেন ব্যাপারটা কি এরকম না যে দুজন একটু ইসলামপন্থী কথা বললো আর তাতে সব গেলো বলে উঠবো। আমি অবশ্য বিষয়টাকে ওইভাবে দেখি না। জি, সুলতান মোহাম্মদ জাকের, এই যে অভ্যুত্থানের পরে বাংলাদেশকে এক ধরনের রং দেওয়ার চেষ্টা, যে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান, এই জায়গায় এই যে নতুন যে, আমরা তো আসলে এমন একটা দেশ চেয়েছিলাম যেখানে আপনি, আমি, আমরা সমান অধিকার নিয়ে, আপনার যে রাইটস থাকবে আমার সে রাইটস থাকবে, অ্যান্ড উইল বি বাউন্ড বাই দ্য ল। আমরা আইনের শাসন চেয়েছি। কোনো একটা ব্যক্তি যদি ধরেন যে কোনো একটা পতাকা
আমি বলছি না যে XYZ পতাকা, যে কোনো একটা পতাকা লিখি সেটা না, ইটস দেয়ার, মানে ওইটা যদি আমার আইনের মধ্যে কোনো ক্রাইম হিসেবে বিবেচিত না হয়, দে ক্যান ডু ইট। আমাদের রতন ভাইরা যদি মার্কসিজম প্রতিষ্ঠা করতে চান, গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ ভোট দিতে চায়, দিবে। মার্কসিজম কথা হচ্ছে মার্কসিজম প্রতিষ্ঠা করতে গিয়ে উনি যাতে অন্যের অধিকার কেড়ে না নেন, দ্যাটস হোয়াট উই আর কনসার্ন অ্যাবাউট। যেটা আমরা দেখেছি যে যখনই ধরেন আইডিওলজি বেসড পার্টিগুলো আইডিয়াকে ব্যবহার করে, গণতান্ত্রিক স্পেস ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন তারা সেই আইডিয়াকে অন্যদের উপর ইম্পোজ করতে চেষ্টা করে। আমরা মার্কসিজমে এরকম এক্সাম্পলগুলোতে দেখেছি, ইস্টার্ন ইউরোপে দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি। দ্যাট ইজ এ ডেঞ্জার। আপনি আপনার সেই যে জন্য কি আমরা মার্কসিজম ব্যান করবো, রতন ভাইদেরকে ব্যান করবো না, আমার কথা হচ্ছে, বাট ওই যে উনি বললেন যে ওয়াচে রাখতে হবে এভরিওয়ান, মানে নজরে হচ্ছে আমার দেশে আমরা গণতান্ত্রিক স্পেসটা আমরা শুধুমাত্র তাদের জন্য যারা গণতান্ত্রিক স্পেসকে সম্মান করবে। অর্থাৎ আমি এই স্পেসটাকে ব্যবহার করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আবার এখান থেকে নামবেন, কিন্তু আমি এটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমি রাষ্ট্র ক্ষমতায় যাব, এরপর অন্যদের অধিকার আমি হরণ করব। দ্যাট আইডিওলজি ইজ এ প্রবলেম। সেটা মার্কসিজম হইতে পারে, ইসলামিজম হইতে পারে, হিন্দুইজম হইতে পারে, যে কোনো ইজম হইতে পারে। এবং আমি রতন ভাইয়ের ওই জায়গাটাতে আমি শেষ করব, এটা বাংলাদেশে এক্সট্রিমলি ভেরি ফ্রিঞ্জ এলিমেন্ট। দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার ইউ শুড গিভ ভয়েস টু ইট। এই যে আমরা এখানে বসে 3-4 জন লোক, শিক্ষিত লোক, সচেতন লোক, এটা নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ টু মি ইজ গিভিং ভয়েস টু দিস ফ্রিঞ্জ এলিমেন্টস। তার যদি সে আইনের ব্যত্যয় না ঘটে, আমি বলছি আবার, সে একটা পতাকা টানানোর মধ্য দিয়ে যদি আইনের বরখেলাপ না করে, ই ক্যান ডু দিস। কিন্তু সে আপনার অধিকার যদি সে হরণ করতে চায়, দ্যাটস এ প্রবলেম। ওইটা আমাদের নজরে রাখতে হবে। আর আরেকটা আঙ্গিক যেটা বিভিন্ন দেশে হয়, আমাদের দেশে এবং আইসিস নিয়ে, বিভিন্ন জঙ্গি গ্রুপ গোষ্ঠী নিয়ে, এটা আমরা দেখেছি যে কীভাবে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে, এই ফেনোমেনাগুলোকে ব্যবহার করে তারা দে প্লে ডার্টি পলিটিক্স। এই জায়গাটায় এখন ধরেন আমাদের একটা গোয়েন্দা সংস্থা এখানে 50টা পতাকা টানাই দিল, সাপোজ আমি বলছি হাইপোথেটিক্যালি, উদ্দেশ্য কি? একটা হাইপ ক্রিয়েট করা, একটা সিচুয়েশন ক্রিয়েট করা, অ্যান্ড দেন ক্র্যাক ডাউন অন সাম পিপল। দ্যাট ইজ অলসো এ প্রবলেম। ইউ শুডন্ট ডু দিস। হ্যাঁ, এটা সিটিজেনদেরও ওই রাষ্ট্রের উপর নজর রাখতে হবে, শুধুমাত্র একপাক্ষিক নয়। জি, ডক্টর স্বাগত হোসেন শান্ত, আজকে সংসদে বেশ উত্তাপ ছড়িয়েছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং তিনি তদন্তের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর কাছে, এবং টিআইবির সবশেষ প্রতিবেদন তো আপনি নিশ্চয়ই দেখেছেন। অন্তর্বর্তী সরকারের সময় 1 বছরে ঘুষ লেনদেন 12,633 কোটি টাকা। এই যে অন্তর্বর্তী সরকারেও দুর্নীতির যে অভিযোগ এলো, এই জায়গাটিকে দেখছেন? না, অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এটা বলার কোনো ফ্যাক্টস ফিগার আসলে আমাদের হাতে নাই। আর এই ফিগারটাকেও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যে টিআইবির যেটা অন্তর্বর্তী সরকারের সময় 12,633 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এইটা হয়েছে শুধু সেবা খেতে। এটা আমি আরও কয়েকটা চ্যানেলে বলেছি, এটা হচ্ছে অত্যন্ত খুচরা দুর্নীতির খুব সামান্য একটা অংশ। এবং এটা হচ্ছে দেশের সাধারণ নাগরিকরা বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সেবা গ্রহণ করি, আমরা পাসপোর্টটা করতে যাই, আমরা বিআরটিএতে যে গাড়ির লাইসেন্স করতে যাই, আমরা ভূমি জরিপ, এটা সেটা সব কিছু, আমরা হাসপাতালে চিকিৎসার জন্য যাই, এই সব ক্ষেত্রে, কিংবা পুলিশ ভেরিফিকেশন বা একটা মামলা দিতে যাব, এজাহার দিতে গিয়ে আমার কিছু টাকা দিতে হচ্ছে কিনা, এই যে অত্যন্ত খুচরা যে ঘুষটা, তারও খুবই সামান্য একটা অংশ একটা জরিপের মাধ্যমে বের করে বলেছে, এবং সেইটাও এই আগের বছরের তুলনায় 10% কম ছিল। এটা তার মানে আগের বছর থেকে এখানে 12,000 কোটি টাকার ঘুষ লেনদেনের খুচরা দুর্নীতির হিসাব দিলে, তার মানে আগের বছরে এটা আরও বেশি ছিল। 10% কম মানে প্রায় 1,200 কোটি টাকা কম হয়েছে।
এখন এই কমটা কেন হয়েছে বরং ওই বিশ্লেষণ আসতে পারেন যে তাহলে কি ইন্টারিম সরকার ঘুষ দুর্নীতির বিরুদ্ধে খুব শক্ত কিছু করেছিল? না, ওই সময় যারা বিভিন্ন অফিসে কাজে কর্মে ছিল ওরা একটু থমকে গিয়েছিল যে আমি এই যে 500 টাকা ওর থেকে নিব বা একটা লিখে যদি ছাত্র এসে ধরে বসে, এলাকার লোক এসে যদি বলে বেটা এখনো ঘুষ নিবি, এখনো ঘুষ দাবি করিস, কিংবা পুলিশ ছিল তখন মানে নিষ্ক্রিয় পলাতক, তারা একটা এজাহার লিখতে তখন টাকা নিবে, বা একটা মামলায় কারে আসামি করবে না করবে রাজনৈতিক দলের লোকজনই কারে কারে আসামি করবে এবং ছাড়াবে, ওই জন্য লেনদেন করতে কুল পায় না, পুলিশ আবার এটা কখন করে, সব মিলিয়ে টিলে থমকে গিয়েছিল বলে একটু কমেছিল। সবচেয়ে বড় যেই দুর্নীতিগুলা, যেগুলা বড় বড় টেন্ডার, বড় বড় মেগা প্রজেক্টের নামে বা বিভিন্ন জায়গায় হয়েছে, সেইগুলা তো এর হিসাবের একেবারেই বাইরে। টাকা পাচার কত হয়েছে সেটাও আমরা জানি না, সেটাও তো সুইস ব্যাংকেও তো টাকা বেড়েছে এই সময়। ফলে সব মিলিয়ে দেশের দুর্নীতি কমেছে এরকম কোনো পরিসংখ্যানও আমাদের হাতে নাই, বেড়েছে এরকম কিছু নাই, সবচেয়ে বেশি করেছে সেটাও বলার সুযোগ নেই। আবার ইদানিং দেখছি দু একজন উপদেষ্টারা আবার চিকিৎসার নামে যে তারা যে ভাতা গ্রহণ করেছেন, সেটাও তাদের বয়স হয়েছে কঠিন কঠিন রোগ, এবং এই সুযোগে তারা হয়তো ধরে নিয়েছেন যে অল্প সময় আছি, এর মধ্যে জটিল অপারেশন দরকার হইলে একটা করে ফেলি, বিদেশে একটু চিকিৎসাটা নিতে হবে, এই সময় সরকারি সুবিধাটা পাচ্ছি করে ফেলি, আগে করতে পারিনি টাকার অভাবে, উপদেষ্টা পদ চলে গেলেও হয়তো করতে পারবো না, তো করে ফেলি। তো তারা কেউ 82 লক্ষ, কেউ 79 লক্ষ এরকম নিয়েছেন। আমার মনে হয়েছে যে এই বয়সে তারা এত রোগ নিয়ে তাহলে মন্ত্রণালয় চালিয়েছেন কি করে, তাদের উপদেষ্টা হওয়ারই বা দরকার ছিল কি? ফলে যে যত বড় কথাই বলেন, যাই বলেন, তারাও তো বাংলাদেশে চিকিৎসা নেওয়া যাবে না এটা নিয়ে তারা অনেক কথা বলেছেন, কেন নেওয়া যাবে না, দেশে এটা করিনি ওটা করিনি, তারাই বা স্বাস্থ্য খাতে কী করেছেন? ফলে এখন সরকারে যারা আছেন তারা আওয়ামী লীগের আমলের যে মেগা করাপশনের বিভিন্ন বয়ান আমরা পেয়েছি, ওইগুলো নিয়ে তো এখন কোনো নড়াচড়া দেখছি না, কোনো তদন্ত দেখছি না, তাদের সামনে আনার কোনো উদ্যোগও দেখছি না, বিচারের আওতায় আনার। 1.5 বছরের এরা কী বা এমন করার সময় পেয়েছে যে সেটা নিয়ে এত কথা বলতে হচ্ছে, এটাও আমি বুঝি না। এখন যারা করছে, এখনও কি কেউ করছে না? এখন যারা করছে সেটাকেও ঢাকবার জন্য কি আগের টানা হচ্ছে কিনা এই কথা তো মানুষ বলছে। ফলে আগে যারা করেছে সেটা ইন্টারিম হোক আর তার আগের 16 বছরের হোক, সেটার যেমন বিচার হওয়া দরকার, আবার এখন যাতে কেউ করতে না পারে। 1 বছর পরে টিআইবির রিপোর্ট যে আসবে, সেই রিপোর্ট যেন আবার আমরা চেয়ারে বসেছি বলে কেউ না বলে বসি যে টিআইবির এই তথ্য বিশ্বাসযোগ্য না। কারণ 16 বছর ধরে টিআইবির তথ্য ধরেই তো আমরা সরকারের সমালোচনা করেছি। হিউম্যান রাইটস নিয়ে পত্রিকার কাটিংয়ের হিসাব নিয়েই তো আমরা তখন সরকারের সমালোচনা করেছি। এখন যেন কেউ না বলি যে এটা পত্রিকার কাটিং নির্ভর পরিসংখ্যান। সুতরাং আগে আমরা বিরোধী দলে থাকতে যে পরিসংখ্যানগুলো গ্রহণ করেছি এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সেইগুলি মাথায় রেখে এখন যেন সেগুলো হতে না পারে, এবং হয়ে গেলে যেন আবার ওই অবস্থানে ফিরে না যাই যে এই পরিসংখ্যান গ্রহণযোগ্য না। সরকারি দলে থাকলে একরকম বয়ান, বিরোধী দলে থাকলে একরকম বয়ান, এটা দেশের মানুষ পছন্দ করে না। সে অপছন্দের কাজটাই ক্রমাগত যদি আমরা করি, তাহলে অতীতের সঙ্গে আমাদের আসলে পার্থক্য থাকে না। রাজাকুজ্জামান, অথনে যে জুলাই অভ্যুত্থান, এত স্বপ্ন, এত প্রত্যাশা, দুর্নীতি তো কমলো না, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি হয়েছে টিআইবি বলছে। অভ্যুত্থানের যে নৈতিক ভিত্তিটা তৈরি হয়েছিল, সেটা হয়েছিল কিন্তু যে 14, 18 এবং 24-এ যেভাবে নির্বাচন হয়েছিল, সেইভাবে যদি চলতে থাকে তাহলে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। ফলে অভ্যুত্থান ছাড়া বিকল্প নেই। 2 নম্বর, দেশের শুধু নির্বাচন ব্যবস্থা নয়, একদিকে দুর্নীতি, দেশ থেকে টাকা পাচার এবং দমনপীড়ন। দুর্নীতি এবং দমনপীড়ন এমন একটা জায়গায় পৌঁছেছিল, মানুষ মনে করে তার বিরুদ্ধে একটা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতেই হবে। ফলে একদিকে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই, আর একদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। যে কারণে আমরা এই অভ্যুত্থানের সময় দেয়াল লিখনে এটাও দেখেছিলাম, ঘুষ চাইলে ঘুষই দেবেন। তার মানে ঘুষটাও এমন জায়গায় চলে এসেছিল। অভ্যুত্থান তো অনেকগুলো আবেগের একটা মানে ঐক্যবদ্ধ বিস্ফোরণ, যেটা তখন একটা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হয়। কীরকম? শাসক গোষ্ঠী তাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অভ্যুত্থানকারী জনগণের উপরে, জনগণও তার সমস্ত শক্তিকে সংহত করে তাকে প্রতিরোধ করে, এবং যে কারণে এত বেশি ক্যাজুয়ালিটি হলো। দেখুন, অভ্যুত্থানে এই যে সাহসী মানুষেরা পুলিশের গুলির সামনে যারা দাঁড়ালেন,
যারা পঙ্গু হয়ে গেলেন, চোখ হারালেন, নিজের চোখ হারিয়ে দেশটা যেন ভালো করে দেখা যায় সেই জন্য অনেককে সহযোগিতা করলেন, নিজেরা পঙ্গু হয়ে দেশটা যেন দুই পায়ে হাঁটতে পারে সেই ব্যবস্থাটা করলেন। অভ্যুত্থানের পরে পরে আমরা দেখলাম যে দুর্নীতির বিষয়গুলো ছিল, ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থা কিন্তু একই রকম থেকে গেল। ব্যবস্থা একই থাকলো, ব্যক্তিগুলো পাল্টে গেল। যে কারণে আজকে শান্ত ভাই তো শুধু 82 লাখ 79 লাখের কথা বলছেন, একজন 4,000 টাকাও নিয়েছেন। একজন উপদেষ্টা 4,000 টাকাও নিতে হয় তার সরকারি কোষাগার থেকে। তার মানে কি, যদি আমি ক্ষমতায় থাকি, যে কোনো ধরনের আমি রাষ্ট্রীয় সম্পদ সেটাকে আমি ব্যক্তিগত সম্পদ মনে করতে পারি। এই মানসিকতাটা কেন হলো? আমরা না একদিন বুকের রক্ত দিয়ে একটা স্বৈরাচারী ব্যবস্থাকে প্রতিহত করতে গিয়েছিলাম। তাহলে অভ্যুত্থানের চেতনাটা ক্ষমতাসীনরা কিন্তু রক্ষাও করলেন না, অথবা সেটা বিকশিত করলেন না। তারই ফলগুলো কিন্তু আমাদের অনেক দিন দেখতে হবে। মানুষ তখন এই প্রশ্নটা তুলবে, অভ্যুত্থান করে আমাদের কী লাভ হলো? এটা শুধু নিজেরা দুর্নীতি করলেন তা না, তারা কিন্তু ভবিষ্যতের জন্য একটা দায় চাপিয়ে গেলেন। যেটাকে আমরা বলছি যে এত বড় একটা সাহসী লড়াই, তখন বলবে সাহসী লড়াই ছিল না, এটা সুযোগের লড়াই ছিল। যে তোমরা সুযোগ পেয়েছো, এবং যে মানুষ বলল যে আমি তো আমাদের বাড়িটা ওই এলাকার সবচেয়ে দরিদ্র মানুষের বাড়ি বলে পরিচিত, তারা অভ্যুত্থানের পরে পরে সম্পদের মালিক হয়ে গেলেন বলে পত্রপত্রিকাতেই আসলো। অথবা কেউ না কেউ এসে তাদেরকে দামি গাড়ি উপহার দেওয়া শুরু করলো। আগে যারা রাত্রে পুলিশের হামলায় যখন লুকিয়ে বেড়াতেন, তাদেরকে থাকবার আশ্রয় দেয় নেই, সেই অভ্যুত্থানের পরে তাকে গাড়ি নিয়ে হাজির হয়ে গেলেন এবং তিনি তারা গাড়ি নিলেনও। ফলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে অভ্যুত্থানকে আমার নৈতিক জাগরণটা ঘটায় নাই, এটাও আমাদের একটু দেখতে হবে। আর একটা হলো টিআইবির যে রিপোর্ট, টিআইবির রিপোর্টকে কপি পেস্ট করা, কাট পেস্ট করা এরকম বলে তাচ্ছিল্য করাটা ঠিক হবে না। 2 নম্বর, টিআইবি রিপোর্টটাকে বিবেচনায় নিতে হবে। এই জায়গায় বিবেচনা নিতে হবে, অভ্যুত্থানের পরে একটা টোন সেটিংয়ের ব্যাপার ছিল রাজনীতিতে, আর ট্রেন্ড সেটিংয়ের ব্যাপার ছিল প্রশাসনে, যে প্রশাসন কিভাবে চলবে, আর আমরা রাজনীতিতে কোন বিষয়গুলো দেখব। এই দুটোই কিন্তু 1.5 বছরে আমরা তেমন কিছু দেখলাম না, বরঞ্চ দেখলাম নিজের পাতে ঝোল টানার অনেক দৃষ্টান্ত আমরা দেখলাম। সেগুলো আমাদেরকে একটু ভাবাবে, এবং আমরা মনে করব যে আমরা অভ্যুত্থানের যে সবচেয়ে বড় জিনিস, যে জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে যত বড় দুর্বিনীত শক্তি হোক টেকে না, অভ্যুত্থানের বলবো এটা হলো সবচেয়ে বড় অর্জন আমাদের। এই জিনিসটাকে, অর্জনটাকে রক্ষা করতে হবে। কিন্তু অভ্যুত্থানের পরে যারা নানা সুবিধা নিয়ে অভ্যুত্থানকে বিতর্কিত করে তুলেছেন, তাদের ব্যাপারেও আমাদের কিন্তু বক্তব্যটা রাখতে হবে। কারণ এত লক্ষ মানুষের আবেগকে আপনারা ব্যক্তিগত সুবিধার কাছে বিলিয়ে দিতে পারেন না। জি, আকবর হোসেন, যে দুর্নীতির ব্যবস্থাটা রয়ে গেল, কিন্তু শুধু ব্যক্তি বদল হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এটা বলেছেন কিনা আমি অবশ্য দেখিনি, আপনি বলছেন যদি এটা সত্যি হয়ে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল কয়েকদিন আগে যে টিআইবি একটা রিপোর্ট দিয়েছিল না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে আইন শৃঙ্খলা নিয়ে, ওইটা নিয়ে আগে তদন্ত করা। এবং ওনার মন্ত্রণালয়ের যে অবস্থা, বলতে গিয়ে তিনি এগুলো বলেছেন, মানে তথ্য টেনে যেই তথ্য দেওয়া হচ্ছে এত গুমখুন আগের তুলনায় বরং কম ছিল, এই আলোচনাগুলো আজকে সংসদে হয়েছে। এবং ওনার মন্ত্রণালয়ের যে অবস্থা সেটা প্রপারলি ফাংশন করছে কিনা ওইটার একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত ফ্রম দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে। দেন এবার এটার মধ্যে আসি। আচ্ছা, এখানে যে পাসপোর্ট, বিআরটিএ, ভূমি অফিস বা সিটি কর্পোরেশন, এগুলো হচ্ছে মানুষের ডে টু ডে লাইফের, আপনি যাচ্ছেন, আমি যাচ্ছি, সবাই নাগরিক হিসেবে সেবা নিতে যাচ্ছে। এখানে দৈনন্দিন সেবা, এখানে দুর্নীতি যেমন ছিল তেমনই আছে। আমি একটা উদাহরণ দিই। আমার পরিচিত একজন সিটি কর্পোরেশনের নামজারির জন্য টাকা দিয়েছিলেন 8,000 টাকা ঘুষ। তো 8,000 টাকা ঘুষ দেওয়ার পরেও তার কাজটা হচ্ছিল না। ওই যে আকবর লিখেছিলেন যে শুয়োরের বাচ্চার অর্থনীতি, যে টাকা নেই, ঘুষ দিয়ে যদি কাজ করে দেয় তো ভালো, কিন্তু ঘুষও নেয়, কাজও করে না। তো ওই ছিল সেরকম আর কি। তো সে কাজটা করে দিচ্ছিল না। ঠিক যখন 5ই আগস্ট অভ্যুত্থান হলো, তার 2 দিন পরে সে ভদ্রলোক ওনাকে ফোন করলেন যে আমার কাজটা কি হয় নাই এখনো। তখন ওই সিটি কর্পোরেশনের ওই লোক ওনার বাসায় এসে টাকাটা ফেরত দিয়ে দিলেন এবং 2 দিনের মধ্যে কাজটাও করে দিলেন। অভ্যুত্থানের পর 7 তারিখ বা 8 তারিখের ঘটনা এরকম। ওই কারণেই 1,200 কোটি টাকা কমেছে একটু, একটু কিছু। এখন ব্যাপার হচ্ছে কি, টিআইবি বলুক আর না বলুক, আমরা তো ডে টু ডে লাইফে আমরা এক্সপিরিয়েন্স করি যে আসলে কি হয়। এই অফিসগুলোতে গেলে চলেন আমরা কালকে সকালে 5 জন মিলে যাই, কি হয় আমরা দেখব। এটা টিআইবিরও বলতে হবে না, আমরা জানি কি হয়। আচ্ছা,
এখন যেটা হচ্ছে যে গভর্নমেন্ট আসলে এই দুর্নীতি, আমি বলবো না যে কোনো সমাজ থেকে দুর্নীতি চলে যাবে, বাট এটাকে একটা ট্যাকল করার জন্য মিনিমাম লেভেলে সেই রকম কোনো ইচ্ছা কিন্তু আমি এই সরকারের দেখছি না। আপনি দেখেন যে একটা দুর্নীতি দমন কমিশন, আমি আগেও বলেছি, সব জায়গায় বলি যে কার্যত ডিসফাংশনাল হয়ে আছে, কমিশন নাই। কেন নাই? কি এমন কঠিন কাজ আপনারা একটা কমিশন গঠন করতে পারছেন না? কি লোক নাই, নাকি প্রশাসনিক সমস্যা, নাকি আপনাদের কমিটমেন্টের সমস্যা, কোনটা? কমিটমেন্ট। হ্যাঁ, তো এটা একটা বড় প্রশ্ন। কারণ আমি ভেবেছিলাম যে এই সরকার আসার পরে তারা যে কয়েকটা ক্ষেত্রে সবচেয়ে বড় আকারের পদক্ষেপ নেবে, তার মধ্যে অ্যান্টি কারাপশন ড্রাইভ হবে একটা বড় জিনিস। এবং খুব বেশি কিছু দরকার নেই, এই দেশের মানুষ কিচ্ছু চায় না। আমি বলি কি, আপনি 10টা অফিস চিহ্নিত করেন, 10টা অফিস, পাসপোর্ট, বিআরটিএ, ভূমি, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, এরকম 10টা অফিস চিহ্নিত করেন যে এগুলোতে আমি ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে কি হয় আমি দেখব। 5জন 10জনকে ধরে সাজা দেন, বিয়ে হোক, দেখবেন এটা কমে যাবে, থাকবে না। একেবারে যে উবে যাবে ব্যাপারটা আমি সেটা বলছি না, কিন্তু এটা সহনীয় মাত্রায় আসবে। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে যে উপদেষ্টাদের চিকিৎসা, যে আমরা যখন টপ লেভেল থেকে দেখি যে না এই উপরের দিকের দুর্নীতি কমানোর জন্য কোনো চিন্তা নাই, তাহলে কিন্তু নিচের দিকেও সেটা ট্রাভেল করে না। একটা ছোট্ট উদাহরণ দেই, যে প্রাইম মিনিস্টার তারেক রহমান উনি ঢাকার ট্রাফিক সিগন্যালে দাঁড়াচ্ছেন। ঢাকার ট্রাফিক সিগন্যালে দাঁড়ানোর অর্থ, আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় যারা ট্রাফিক পুলিশ আছে তাদের এখন অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। তারা এখন বলতেছে যে না, যেই হোক যাইতে দিব না, যত বড় ভিআইপি হোক, যত বড় ভিআইপি হোক। আমি নিজে দেখেছি মিরপুরে প্রফেসর ইউনুসের এসএসএফ দিয়ে যখন গাড়ি যাচ্ছিল, সেখানে তাকে সিগন্যালে ওনারা দাঁড়িয়েছেন। এসে চেঞ্জ। আমার গাড়ি বাংলা মোটরের সিগন্যালের এখানে 5,000 টাকা জরিমানা দিয়ে এসছি। সো ট্রাফিক পুলিশের এখন বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা জানে যে ভাই প্রাইম মিনিস্টার মানছে, তাহলে কে আপনারা, ছাড়বো না কাউকে। আচ্ছা, এখন গোয়িং ব্যাক টু দ্য যে উপদেষ্টাদের চিকিৎসা, এত যদি রোগ থাকে তাহলে উপদেষ্টার দায়িত্ব পালন করার কি দরকার ছিল? এটা অন্যায় না, এটা অবৈধ না, কিন্তু এটা কতটা নৈতিক সে প্রশ্ন আমরা তুলতে পারি। দৃষ্টিকটু। এবং আপনি দেখেন যে রাষ্ট্রের সিস্টেমটা কি, একজন মানুষ 2 বছরে 1.5 বছরে 85 লাখ টাকা পর্যন্ত নিতে পারবে জনগণের টাকা তার চিকিৎসা করার জন্য। রিয়েলি 4,000 টাকা নিতে পারে? 4,000 টাকা নেই যে সে গরিব, না না, আমি ভাবলাম। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা কি করে অ্যালাউ করে একজন মানুষকে 85 লক্ষ টাকা পর্যন্ত সে চিকিৎসার জন্য নিতে পারবে? তাহলে সরকার এখন, এগুলো হচ্ছে রিয়েল চেঞ্জেস। সরকার এখন আইন করুক যে রাষ্ট্রের, আপনি বিদেশে যখন চিকিৎসা করতে যাবেন আপনার খরচে যাবেন, দেশে চিকিৎসা হবে ফ্রি। ট্রু। একটু সাপ্লিমেন্ট করি, যেহেতু ইতিমধ্যে এমপিরা সরকারি বাড়ি জমি নেবেন না, গাড়ি নেবেন না, সেই সিদ্ধান্ত নিয়েছেন, ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ঠিক একইভাবে করে ফেলুক যে এমপিরা বা মন্ত্রীরা বিদেশে চিকিৎসা করতে গেলে 1 টাকাও দেওয়া হবে না। দেশের মধ্যে করলে যদি তার সামর্থ্য না থাকে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত দিবে। বিদেশে গেলে আপনার যদি এত সামর্থ্য থাকে, এত ফুটানি দেখার ইচ্ছা থাকে, আপনি যান না, করেন গিয়ে। জি সুলতান মাহমুদ জাকারি, এই ইস্যুটা আর আপনার কাছে জানতে চাইলাম না, হাতের সময় একটু ভিন্ন দৃষ্টিতে যাই। যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর, এই নিয়ে একটু আলোচনা করতে চাই। যে চীন সফরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, বিশেষ করে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর, মানে আপনার কাছে মনে হয় কিনা যে চীনের সাথে এই যে সম্পর্কের যে নতুন একটা দ্বার উন্মোচন হলো, এটা কি বাংলাদেশের দর কষাকষির এক ধরনের সক্ষমতা বাড়ায় কিনা? এবং ভৌগোলিক ভারসাম্যের বিষয়টি তো আছেই, চীন ভারত সব মিলে যে একটা ফরেন পলিসিতে যে ভারসাম্যের জায়গাটা, নতুন দ্বার কি উন্মোচিত হয়েছে? মানে আপনি সেটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন? বলা হচ্ছে যে নতুন নতুন যেই ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, নতুন দ্বার কোনটা সেটা আমাদের বুঝতে হবে। আমার তো মনে হয় না। আমরা চীনের সাথে কনসিস্টেন্টলি আমরা গত 15, 20, 30 বছর ধরে আই থিঙ্ক আমরা ঘনিষ্ঠতর হয়েছি, এবং আমাদের বর্তমানে যে সম্পর্ক বাইল্যাটারাল, এটা হাইয়েস্ট লেভেল, এবং সেটাও আমি মনে করি গত 10 বছর পুরনো। সেটাকে আমরা বলছি যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন পার্টনারশিপ। এটা হচ্ছে চীন খুব ঘনিষ্ঠ কিছু দেশের সাথে করে, যাদের সাথে তারা সম্পর্কটা অন্য লেভেলে নিয়ে যায়। সো বাংলাদেশ ইতোমধ্যে ওই জায়গাটাতে আছে। তো আমরা তাহলে নতুন কি পেলাম? হ্যাঁ, এখন মানে ইফ ইউ আর্গিউ যে না, আমাদের প্রাইম মিনিস্টার প্রথম সফর হিসেবে মালয়েশিয়া এবং চীনকে নিয়েছে কেন, দ্যাট ক্যান বি এ সিগনিফিক্যান্ট
চেঞ্জ, যে নাম আমরা ঠিক আছে আমরা উই গিভ প্রায়োরিটি টু চায়না। কিন্তু আমি প্রশ্ন করব একজন রাজনীতিক হিসেবে না, একজন পাবলিক পলিসি স্কলার হিসেবে, যে ডাজ দ্য ট্রিপ মেক বাংলাদেশ এনি স্ট্রঙ্গার? এটা কি আমাদের দেশকে, আমাদের দেশের জনগণের জন্য ভালো কিছু ছিল কি? এখন কেউ হয়তো বলবে যে উনি 17টা চুক্তি ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করেছে। ওয়েল, শেখ হাসিনা তার লাস্ট ট্রিপে 21টা সমঝোতা এবং ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করেছে, এবং গত কয়েক ডেকেডে এরকম কয়েকশো স্বাক্ষরিত হয়েছে। সো দ্যাটস নট অ্যান অ্যাচিভমেন্ট ইন ইটসেলফ। এটা হচ্ছে আপনি এটা কিভাবে ট্রান্সলেট করে, কিভাবে ইমপ্লিমেন্ট হয়। আমার দেশে কি বিনিয়োগ বাড়বে, আমার দেশে কি কর্মসংস্থান বাড়বে এর ফলে, আমার দেশে কি, কিন্তু এই ক্ষেত্রগুলো নিয়ে তো আলোচনা তো হয়েছে। হ্যাঁ, এই তো ওইটার জন্য বললাম ব্রেক থ্রুটা কি সেই, এটা তো আমি দেখছি না। এই জিনিসগুলো নিয়ে আলোচনা তো হচ্ছেই। এখন ব্রেক থ্রু আপনি হয়তো মানে আগে যেভাবে অনেকভাবে প্রচার করা হতো যে বাংলাদেশকে চীন এত কোটি টাকা ঋণ দিবে বলে, এখন চীন হয়তো বিভিন্ন কারণে এখন ঋণ দেওয়ার যে সংস্কৃতি ওখান থেকে বের হয়ে আসছে ওরা, যার ফলে ওরকম কোনো নাম্বার কোনো কিছু নাই যে না আমরা এইটা অ্যাচিভ করেছি। আমি বরং ইফ আই ওয়ার দ্য ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ অথবা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বা আমার দল থেকে, আমি বরং যেটা ট্রাই করতাম আমরা, যে চীনের অনেকগুলো লেভারেজ আছে সারা ওয়ার্ল্ডে এখন, তারা অনেকগুলো নলেজ ফ্রন্টিয়ারে তারা অনেক মানে টপ প্রায় কম্পিট করছে ইয়ের সাথে, আমেরিকার সাথে, এআইতে, কোয়ান্টাম সায়েন্সে, মেডিসিনে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এগুলোতে তারা অলমোস্ট লাইক অ্যাট দ্য টপ অফ দ্য পিরামিড। ডিড উই ডু এনিথিং অ্যাবাউট ইট? আমি কি চীনের সাথে ওইটা নেগোশিয়েট করছি যে ভাই কাম অ্যান্ড বিল্ড আওয়ার এআই ইনফ্রাস্ট্রাকচার, come and invest in our AI education, because AI is going to be the next thing in the world. Quantum science is going to be the next thing. আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ভূ রাজনৈতিক যে সমীকরণ, সেই জায়গায় ব্যালেন্সের, ভারসাম্যের যে জায়গাটা আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করে আসছি, এই জায়গায় ভারসাম্যের জায়গাটা আমার কাছে, আমার কথা হচ্ছে আমি এইভাবে দেখি না। আমি অ্যাজ এ বাংলাদেশের একজন রাজনীতিক হিসেবে আমার কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে আমি যার সাথে যতটুকু সম্পর্ক রক্ষা করা দরকার, সেখানে রাষ্ট্র ABC ইজ নট ইম্পর্টেন্ট। চায়না হোক, ভারত হোক, US হোক, EU হোক, আমার সবার সাথে যার কাছ থেকে যতটুকু নিয়ে আসতে পারবো, এবং কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের সম্পর্ক পার্মানেন্ট না, বাংলাদেশের স্বার্থটা পার্মানেন্ট। এবং আজকে হয়তো চীনের সাথে অ্যাপিয়ার্স টু বি, হুইচ ইজ অলসো ট্রু, যে আমরা চীনের সাথে এই জিনিসগুলো, যেটা আমি বললাম সায়েন্সের টেকনোলজিতে, কারণ ওরা টেকনোলজি ট্রান্সফার অনেক লিভেবলি করে দেন দ্য ওয়েস্ট, বিকজ ওয়েস্ট এটাকে খুব রেস্ট্রিক্ট করে। সো আমি এআই টেকনোলজি, কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড এভরিথিং, আমি বলতাম যে আমি আমার সফরে ইউনিভার্সিটির 20 জন ভিসিকে আমি নিজে যেতাম, যে সাইন MOU, তোমার 20টা ইউনিভার্সিটিতে সাইন MOU, তুমি 20টা ল্যাব করো। কিছু হয় না, আমরা কিছু করি। চীন সফর, মালয়েশিয়া সফর, যে সুলতান মোহাম্মদ জাকিরা বলছেন যে আসলে কি, এবং এই জায়গায় যে নয়াদিল্লির বেশ কিছু জায়গায় ভারতের উদ্বেগের জায়গা আছে, এবং আমি যে প্রশ্নটা রাখছিলাম যে ফরেন রিলেশনে, ফরেন পলিসিতে ভারসাম্যের জায়গাটা। প্রথম কথা হলো, একটা সরকারে আসার পরে সরকারের প্রধান তিনি কি অ্যাচিভ করলেন এই সফরের মাধ্যমে। প্রথম অ্যাচিভমেন্ট হলো একটা কালচারাল পরিবর্তন। যাওয়ার সময় এয়ারপোর্টে দল বেঁধে হাত ইয়ে করে সবাই দাঁড়িয়ে থাকবে, এবং তাকে বিদায় দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, কিংবা লক্ষ লক্ষ মানুষ যাবে, ওই কালচার থেকে বের হয়ে আসছেন। বিরাট এক সফরের বহর নিয়ে যেতে হবে, যেরকম বললেন যে 20 জন ভিসি নিতাম, তাহলে 20 জন ব্যবসায়ীও নিতে হতো, কারণ ব্যবসা দেশের প্রাণ আমাদের নিতে হবে, আবার 20 জন আরেক সেক্টরে নিতে হবে, এই করে করে সেই হাজারখানিক সফর সঙ্গী হয়ে যেত। সেই রকম বড় বহর থেকে বেরিয়ে এসছেন। যাওয়ার পরে শেষ করি, আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসলে নিয়েন। তারপরে হচ্ছে গিয়ে মালয়েশিয়া এবং চায়না, দুইটা দেশে
প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীরা যে রিসিপশনটা পেয়েছেন এটা দেশ হিসেবে আমরা সম্মানিত বোধ করেছি, যে তাকে একটা ওয়ার্ম, একটা গুড জেস্টার, খুব দারুণ একটা রিসিপশন দিয়েছেন। এমনকি বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি ওই প্রধানমন্ত্রীর সঙ্গে যে ভিডিওটা আপ করলেন তার অফিসিয়াল ফেসবুক পেজে, সেটা তারও আমরা সম্মানিত হয়েছি। এটার কোনো আর্থিক বিচারে আমাদের কোনো প্রাপ্তি নাই, এটা অন্য কোনো বিচারের প্রাপ্তি নাই, কিন্তু বন্ধুত্ব তৈরির ক্ষেত্রে তারা যে আমাদের গ্রহণ করছে সম্মানের সঙ্গে, যে আমার বন্ধু মহাজাদু জানে, আপনার এই অনুষ্ঠানে আসলাম, আপনার সঙ্গে গল্প করলাম, আপনার অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় আপনি ফেসবুকে ছোট্ট করে একটা আমার নাম উল্লেখ করে দিলেন যে আমার বন্ধুর মহাজাদু জানে, আমার বুকটা ভরে যাবে যে আমাকে আপনি গ্রহণ করেছেন, আমার ফলোয়ারদের ভাল লাগবে। বাংলাদেশি হিসেবে আমাদের এটা ভালো লেগেছে। ওইখানেও কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওইখানের বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। এবার দুইটা দেশেই তার এই সফরের দুই প্রায়োরিটি ছিল, একটা হচ্ছে বিনিয়োগ আর একটা হচ্ছে সম্পর্ক উন্নয়ন। তো সম্পর্ক উন্নয়ন, চায়নায় গিয়েও আপনি দেখেন যেটা এআইয়ের কথা বলেছেন, এআই নিয়ে কিন্তু একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে, যে বাংলাদেশে এআই রিলেটেড ভবিষ্যৎমুখী যে বিষয় দাঁড়াবে সব ক্ষেত্রে তাদের সহযোগিতামূলক একটা সমঝোতা স্মারক হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে তারা ওই ইন্টারিম থেকেই চালু করেছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, যেখানে রোবোটিক ফিজিওথেরাপি জুলাই যোদ্ধাদের জন্য দিয়েছে, এবং আমাদের এখানে শিক্ষাক্ষেত্রে তারা এমওইউ হয়েছে ইতিমধ্যে। সেই তিস্তা নিয়ে যে আলোচনা হয়েছে সেটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। বিআরআই নিয়ে যে নতুন করে আবার আলোচনা এসছে, ভারতের আপত্তির কারণে যে রোড কানেক্টিভিটি যেটা বন্ধ হয়েছিল সেটা আবার মিয়ানমার হয়ে বাংলাদেশে যেটা হয়েছে সেটাও যদি হয় কোনোদিন ফ্রুটফুল, সেটা একটা ভালো অগ্রগতি। এবং চায়না, মালয়েশিয়া এবং বিশেষ করে চায়নায় যাওয়ার কারণে এবং চায়নায় এই ওয়ার্ম রিসিপশন পাওয়ার কারণে ইন্ডিয়াকে বাংলাদেশ সম্পর্ক নতুন করে একটু ভাবতে হচ্ছে, কারণ আগে তারা যখনই আমরা চায়নামুখী হতাম বা আমেরিকামুখী বা অন্য দেশমুখী হতাম, ইন্ডিয়া একটু ইগনোর ফেল করতো, তখন তারা সীমান্তে কয়েকটা গুলি করে কয়েকজন আমার দেশের নাগরিককে মেরে একটা হার্ড মেসেজ দিত। এবার পুশিন করে তারা এটা করার চেষ্টা করেছিল, দেখছে সেই মেসেজ কাজ করেনি, বরং বাংলাদেশের সরকার প্রধান তারা চায়না মালয়েশিয়ায় গিয়ে যে আলোচনা করছেন যে এই মেসেজ কাজ করবে না, তারা তাদের স্বার্থেই ট্যুরিস্ট ভিসা চালু করে দিলেন। এবং আমার ধারণা অচিরেই তারা বাংলাদেশের সঙ্গে আরও সফট আচরণ এবং সম্পর্ক উন্নয়নে ভারত তাদের স্বার্থেই এগিয়ে আসবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যাতে বাংলাদেশ ফার্স্ট যে স্লোগান, সবার আগে বাংলাদেশ, সেটাকে প্রাধান্য দিয়ে ভারসাম্যের যে কূটনীতি সেটা বজায় রাখা এবং আমাদের দেশের স্বাস্থ্য, শিক্ষা, ভবিষ্যৎ এআইয়ের ব্যবহার, মেধা, বাণিজ্য, চায়নায় গিয়েও দেশের শীর্ষ সবচেয়ে বড় 3টে ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। সুতরাং প্রধানমন্ত্রী তার সফরে বাংলাদেশের জন্য দরকার রিলেশন বিল্ড আপ থেকে শুরু করে বাদ দিলেন কোনটা? রাজুজ্জামান রতন, যে ভারসাম্যের কূটনীতিতে ভারসাম্য 3 ধরনের। একটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভারসাম্য, আমরা প্রায় $20 বিলিয়ন মতো একটা বাণিজ্য চীনের সঙ্গে আছে, এটা খুবই একটা ঘাটতি বাণিজ্য, কারণ আমাদের চীনে এক্সপোর্ট করার মতো কিছু নাই, চীন থেকে ইম্পোর্ট করি আমরা প্রায় 99% জিনিস, ধরেন $20 বিলিয়ন মধ্যে প্রায় $19 বিলিয়ন আমরা আমদানি করি, এবং অনেক সময় মনে হয় যে যা আছে আমরা এখন যা ব্যবহার করছি সব কিছু প্রায় চীনের। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্সটা কী পেতে পারি? আমাদের তো বিরাট একটা জনশক্তি আছে, এই জনশক্তিকে দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে হবে, তো তার জন্য তো শিক্ষা লাগবে, শিক্ষা ছাড়া শুধু অ্যাপারেটাস দিলেই হবে না, আমাকে সেটা ব্যবহার করার মতো দক্ষতা লাগবে। আচ্ছা, সেটার একটা সহযোগিতা কী হতে পারে? এটা হলো অর্থনৈতিক দিক আছে, তার সঙ্গে হচ্ছে ভূ রাজনৈতিক দিক। আমরা তো নানা ধরনের ভূ রাজনৈতিক জটিলতার মধ্যে আছি। চীন এখানে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছে যে ওখানে ট্রাম্প আসেন, ওখানে পুতিনও আসেন, ফলে তারা বিশ্ব রাজনীতিতে একটা ভূমিকা পালন করার মতন জায়গায় যাচ্ছে, বিশ্ব রাজনীতি, বিশ্ব বাণিজ্য সব ক্ষেত্রে। তৃতীয়ত যে বিষয়টা আছে যে চীনের অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে বাংলাদেশকে কিভাবে তারা যুক্ত করবেন, যে বেল্ট রোড ইনিশিয়েটিভের কথা যদি বলি, সেগুলো একটা বিষয় আছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস, আমরা বাইরে থেকে বিনিয়োগ আনবো, দেশ থেকে যে টাকা পাচার বন্ধ করতে পারছি না, আমরা দেশের সম্পদ লুট করা বন্ধ করতে পারছি না, আমাদের দেশের শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মুখ থুবড়ে পড়ছে, আমরা বাইরে থেকে শিল্পপতিদেরকে নিয়ে এসে এখানে শিল্প উদ্যোগ করে সফল হতে পারবো?
ফলে আমাদের তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে শ্রমশক্তি, আর একটা বাইরে যাওয়া শ্রমশক্তি। কারণ মালয়েশিয়াতে 10 লক্ষের উপরে বাংলাদেশি শ্রমিকরা কাজ করে। সরকার একসময় বলেছিল 69,000 টাকা দিয়ে মালয়েশিয়া যাবে, পরে ইউনূস সরকার এসে ওটাকে 1,70,000 নিয়েছেন। তারপরেও প্রায় 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যেতে হয়। ওখানে আনডকুমেন্টেড আমাদের যে ওয়ার্কাররা এত টাকা খরচ করে গিয়ে ওই টাকাটা তুলতে পারে না, ফলে সে থেকে যায়, থেকে গেলে সে আনডকুমেন্টেড হয়ে যায়। এই যে আমাদের দুঃখিত প্রবাসী শ্রমিকদের তাদেরকে কস্ট অফ মাইগ্রেশনটা এত বেশি, ওখানে ঝুঁকির মধ্যে থাকে, ঠিক মতো ইয়ে পায় না, এগুলোর ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা পালন করা দরকার। আর দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে যে 7,60,00,000 শ্রমশক্তি আমাদের, এই শ্রমশক্তিকে কিভাবে গড়ে তুলব, এক্ষেত্রে দুইটা জিনিস যেটা আমি একটু খেয়াল করি, যেটা উনি বলছেন এআই এর কথা, কিন্তু আমাদের তো বিদ্যুতে আমরা খুবই একটা ঘাটতির দেশে আছি না? আমাদের যদি সৌরশক্তিতে চীন যে ভূমিকা পালন করেছে, আমরা ওখান থেকে কোনো সহযোগিতা নিতে পারি কিনা, ওটা নিয়ে একটা সমঝোতা স্মারক হয়েছে। না দ্বিতীয়ত মানে জৈব বর্জ্যকে ব্যবহার করেও আমাদের যে জ্বালানি তৈরি করা, সেক্ষেত্রে চীনের যে দীর্ঘদিনের প্র্যাকটিস, সেখান থেকে সহযোগিতা নিতে পারি কিনা। সবচেয়ে বড় কথা, নিজের দেশের লুটপাট বন্ধ না করলে বাইরে থেকে যাকেই নিয়ে আসি না কেন, ওই লুটপাট এবং দুর্নীতির ছিদ্রপথের শব্দ শেষ হয়ে যাবে। জি, আকবর হোসেন, এই যে ভূ রাজনৈতিক সমীকরণ এবং মালয়েশিয়া সফর ভারতকে নতুন করে ভাবতে চাচ্ছে। এখানে ভূ রাজনীতির ব্যাপারটা কি, অনেকেই মনে করেন যে বেইজিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক হলে মনে হয় ওয়াশিংটন এটাতে মন খারাপ করবে। আসলে বেইজিং মানে চায়না এবং আমেরিকার সঙ্গে সম্পর্কটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনো সম্পর্ক না। চীনের সঙ্গে সম্পর্ক রেখেও আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় এবং সেরকম বহু উদাহরণ আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এই সফরটাতে আমি যতটুকু বুঝলাম যে ট্র্যাডিশনাল চায়না বাংলাদেশ যে রিলেশনটা ছিল, ওখান থেকে একটা শিফট হয়েছে, যেটা ইনভেস্টমেন্ট ফোকাস, যে অবকাঠামো উন্নয়নের যে একটা ইয়ে ছিল, ওখান থেকে এটা শিফট করে বড় বড় প্রকল্পে বিনিয়োগ হবে, এখান থেকে সরে এখন এটা হচ্ছে মোর হচ্ছে আপনার এটাকে আমি কি বলবো যে স্মল লাইভলিহুড প্রজেক্টের মধ্যে এইবার যে সমঝোতাগুলো হয়েছে, মানে এই প্রজেক্টগুলো হলে পরে যেটা হবে কি, ছোট ছোট জিনিস কিন্তু বাংলাদেশের মানুষের জীবনমানের সেখানে একটা বড় প্রভাব তৈরি হবে, কর্মসংস্থান, সেটা হচ্ছে একটা জিনিস। আর চীন যেটা চায়, চীন আসলে এখন ব্যাপারটাকে স্ট্র্যাটেজিক দেখে এই সম্পর্কটাকে। এখন তারা শুধুই আর বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে দেখতে নারাজ। কেন নারাজ আমি বলি, এই যে চীন যেটা প্রস্তাব করেছে করিডোর ফ্রম চায়না, মিয়ানমার, বাংলাদেশ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এটা ভাবছি, আদতে বাংলাদেশ এটা কখনো করতে পারবে না, বাংলাদেশ এটাতে এগ্রি করতে পারবে না। আই এম টেলিং ইউ, কেন পারবে না? চীন এটা কেন ভাবছে? চীন এটা আজকে ভাবছে না। একসময় চীনের প্রেসিডেন্ট ছিলেন ওয়ান জিয়ানতাও 2003 সালে, এটা ওনার আইডিয়া 2001 সাল থেকে, যে আমাদের মালাক্কা স্ট্রেটের প্রতি, যেখান দিয়ে চীনের প্রায় 80% অয়েল অ্যান্ড গ্যাস তারা নিয়ে যায় আর কি, মিডল ইস্ট এবং আফ্রিকা থেকে যেগুলো আসে, এইটা এত ছোট একটা জায়গা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝামাঝি, এখানে যদি ভবিষ্যতে সাউথ চায়না সি নিয়ে কোনো ঝামেলা তৈরি হয়, এখানে একটা গন্ডগোল হলে পরে ওটা বন্ধ হয়ে যাবে। সো চীন এখন চায় থ্রু মিয়ানমার বাংলাদেশের ভিতর দিয়ে এসে বে অফ বেঙ্গলে তারা প্রবেশ করতে। আমেরিকা এটা কখনো হতে দেবে না। এই জন্য বাংলাদেশ বলছে যে আমরা এটা ভাবছি এটা দিকে। এটা তো বাংলাদেশের প্রস্তাব না, কিন্তু এটা চীনের প্রস্তাব। আচ্ছা, এই গেল একটা। এখন চীন যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট চায় আরও কীভাবে দেখেন, এখানে একটা 2+2 মিটিংয়ের কথা এসছে ডিফেন্স এবং পররাষ্ট্রমন্ত্রীদের। এবং খুবই একটা সিগনিফিক্যান্ট কাজ বিগত ইন্টারিম সরকারের সময় হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে চায়না একটা ড্রোন ফ্যাক্টরি করবে, মিলিটারি হার্ডওয়্যার, এবং এটা নিয়ে কিন্তু ইন্ডিয়ার মাথা খারাপ, তখন তারা এটা নিয়ে তাদের ভীষণ আপত্তি। এখন চীন এই ধরনের এঙ্গেজমেন্টগুলো চায় যাতে করে বাংলাদেশের সঙ্গে তারা এগুলো তৈরি করতে। এখন মোদ্দা কথা হচ্ছে, এবং আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ, যে মংলা পোর্ট এখানে মডার্নাইজেশনের জন্য অলরেডি প্রফেসর ইউনুস যখন চায়না গিয়েছিলেন, এখানে কিন্তু সমঝোতাটা তখনই হয়েছিল। সো এই সরকার সেটাকে ক্যারি ফরওয়ার্ড করছে যে হ্যাঁ ঠিক আছে আসেন, এবং চাইনিজ যে ইপিজেড যেটা আছে, যেখানে তারা বলছে যে $1 বিলিয়ন বিনিয়োগ করবে, এইটাও কিন্তু প্রফেসর ইউনুস যখন চায়নায় গিয়েছিলেন তখনই এটা ঠিক করা হয়েছিল। সো এই সরকারের এই ভিজিটটাকে আসলে হয় কি, যে কোনো একটা ভিজিটকে আপনি এটা কি ভালো হলো না খারাপ হলো, ডিপ্লোমেসিতে এইভাবে বলার সুযোগ নাই। আপনি দেখবেন যে এটার সেটিংটাকে, টোনটা কিভাবে সেট হচ্ছে, কার ইন্টারেস্টটা কোন জায়গায়। চীন বাংলাদেশ ছোট করে যে ভারতের সাথে ভারসাম্য, হ্যাঁ, এখন ভারতের সঙ্গে ভারসাম্যের জায়গা হচ্ছে যে আপনি চীন বাংলাদেশে যা কিছু করতে চাক না কেন, আদতে এটাতে ভারতের আপত্তি থাকবে। বাংলাদেশের চীন ড্রোন ফ্যাক্টরি করবে, ভারতের আপত্তি থাকবে। তিস্তাতে যদি চীন ফান্ডিং করে, ভারতের আপত্তি থাকবে। যা কিছুই করুক না কেন আপত্তি থাকবে। যে জন্য আমি বলছি এই সরকার যেটা করতে চায়, তারা ভারতকেও খুব বেশি খেপাতে চায় না,
ভারতের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে চায়, একই সঙ্গে চীনের সঙ্গে যতটুকু রাখার দরকার সেটা রাখতে চায়। কারণ হচ্ছে যে ওইটা করে আমি তো রিজিওনাল টেনশন তৈরি আরো মানে ক্রিয়েট করে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। মানে আমি রিজিওনাল টেনশনটা কেন ইনভাইট করব? আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জি।